হচ্ছে এরকম ছিল যে এক পাশে পি টাইপ আর এক পাশে হচ্ছে এন টাইপ। আর এখানে দেখো সেই এনপি আছে প্লাস হচ্ছে এক্সট্রা আর একটা এন দেওয়া হয়েছে, এটা অ্যাটাচ করা হয়। তো এটা হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরের নাম হচ্ছে কেন ট্রানজিস্টর, এটা আমরা একটু পরে আরো ভালোভাবে আউটকামটা বুঝতে পারবো। এখন হচ্ছে যদি অল্প কথায় শুনতে চাও, সেটা হচ্ছে ট্রানজিস্টর হচ্ছে ইনপুট লো পাওয়ারে ইনপুট সিগন্যালকে হাই পাওয়ারে ট্রান্সফার করে আর কি। তো এই জন্য হচ্ছে ট্রান্স কথাটা আসছে, তারপরে তো বইতে হুবহু লেখা আছে, ওটা দেখাই দিব। আচ্ছা, তো কি তারপরে এই ট্রানজিস্টরে কি থাকে আমাদের যে এর তিনটা লিড আছে আর কি। তোমার এটাকে যদি আমরা এমিটার বলি, মাঝেরটা হচ্ছে আমাদের বেস, আর এই পাশেটা তাহলে কালেক্টর হবে। ওকে, তো আমাদের এমিটার পোর্শনটুকু, মানে যে ধরো যে বাম পাশের এইটুকু হচ্ছে, এই এমিটার পোর্শন হচ্ছে অনেক বেশি হাইলি ডোপিং করা হয়, তার মানে এখানে চার্জ ক্যারিয়ার অনেক বেশি থাকে। আর আমাদের মাঝখানে যে বেসটা, সেটা এটা এনপিএন ট্রানজিস্টর, আর একটা ট্রানজিস্টর এমন হইতে পারে সেটা পিএনপি হইতে পারে। ধরো হচ্ছে আচ্ছা, একটু আগে তো দেখানো যায়, এই যে এখানে ধরো হচ্ছে যে আমাদের এই যে এনপিএন ট্রানজিস্টর, এই পাশে এন, মাঝে পি, আর আবার এই পাশে এন, আর পিএনপি ট্রানজিস্টর এই যে পি এন, এই পাশে পি। এইটা হচ্ছে আমাদের এমিটার, এটা বেস, আর এটা হচ্ছে আমাদের কালেক্টর। এখানে যদি পিএনপি তে দেখো এমিটার, এটা বেস, এটা হচ্ছে কালেক্টর। ওকে, এখন ওকে, এখন যে কাহিনীটা, আমাদের এমিটার হচ্ছে অনেক বেশি হাইলি ডোপিং করা থাকে। ডোপিং করলে কি হয়, অনেক বেশি চার্জ ক্যারিয়ার তৈরি হবে, যেহেতু এন এর মেজরিটি ক্যারিয়ার হচ্ছে আমাদের ইলেকট্রন আর কি। আর এই পাশে দেখো অনেক ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে, এটা কালেক্টর। কালেক্টর হচ্ছে অত বেশি ডোপিং করা থাকে না, লাইট তুলনামূলক এমিটারের তুলনায় কম ডোপিং করা থাকে। আর আমাদের মাঝখানে যে বেসটা, সেটা হচ্ছে লাইটলি ডোপ থাকে, প্লাস খুবই থিন একটা লেয়ার থাকে, খুবই পাতলা একটা লেয়ার থাকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক কনস্ট্রাকশন যদি বলো। আর পিএনপি তে কি হবে, আমাদের এখানে অনেক বেশি প্লাস চার্জ থাকবে, পজিটিভ হোল যে ক্যারিয়ার গুলা। আর মাঝখানে হচ্ছে আমাদের এখানে অনেক, এটা লাইটলি ডোপ করা থাকবে, মানে চার্জ ক্যারিয়ার একটা দুটো থাকবে, প্লাস হচ্ছে অনেক থিন থাকবে। আর এই পাশে তো প্লাস চার্জ থাকবে, এরকম। এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। কেন এটা পিএনপি, দুই পাশে পি, মাঝখানে এন, আর ওই পাশে আবার পি টাইপ ম্যাটেরিয়াল। আর এটা এনপিএন কেন, বাম পাশে হচ্ছে এন, মাঝখানে পি, আর ওই পাশে আমাদের এন টাইপ ম্যাটেরিয়াল আর কি। তো আমরা বাম পাশে এটাকে এমিটার বলতেছি, আর এইটাকে বলতেছি আমাদের কালেক্টর, আর মাঝে এটাকে বেস বলতেছি। লিড গুলো যদি ই করে আমাদের, এই যে এই লিডটা এমিটার লিড, এইটা হচ্ছে আমাদের বেস লিড, এটা হচ্ছে আমাদের কালেক্টর। ওকে, তো এটা হচ্ছে এরকম এমিটার লিড, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের কালেক্টর। ওকে, তো এখন যে কাহিনী, এখন ট্রানজিস্টর আসলে কিভাবে কাজ করে, এটা কেন, আমাদের তো ডায়োডের দুইটা পিন জাংশন বানাইছিলাম, এখন আমরা কেন তিনটা কানেক্ট করে, আমাদের লাভ কি, সেই কাহিনীতে যদি যাই, সেটা হচ্ছে আমরা যে একটু অপারেশনে ঢুকি আর কি। এই যে দেখো এখানে চিত্র দেখতেছো, এই যে আমাদের, আমাদের যে ট্রানজিস্টর থাকে, সেটার এমিটার আর বেস সবসময় ফরওয়ার্ড বায়াসে রাখি, আর কালেক্টর আর হচ্ছে বেস সবসময় রিভার্স বায়াসে রাখি। এইভাবে আমরা ইউজ করি। এভাবে ইউজ করলে আমাদের লাভটা কি হয় আর কি, আমরা আগের ইসের চিত্রে যদি ফিরে যাই আর কি। এখানে তো এইখানে দেখো, এটা হচ্ছে আমাদের এমিটার পোর্শন, এটা হচ্ছে আমাদের বেস পোর্শন, এটা আমাদের কালেক্টর পোর্শন। তো এমিটার আর বেস দেখো, আমরা এমনিতে ডায়োডের ক্ষেত্রে ল্যাবে বা এসে দেখছি যে আমাদের পি টাইপ মেটালের সাথে যদি প্লাস চার্জ দাও আর এন টাইপের সাথে যদি নেগেটিভ চার্জ দাও, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসে থাকে এরকম। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা যদি পি টাইপ ম্যাটেরিয়ালে এখানে যদি পি আর এন এ যদি ফরওয়ার্ড বায়াসে রাখতে চাই, তাহলে পি টাইপের সাথে প্লাস চার্জ আর এন টাইপ ম্যাটেরিয়ালের সাথে নেগেটিভ চার্জ। আচ্ছা, তাহলে এটা ফরওয়ার্ড
ফরওয়ার্ড ব্যাসে থাকবে, আর কালেক্টর আর বেস আমরা সবসময় রিভার্স ব্যাসে রাখি। তো রিভার্স ব্যাসে যদি রাখতে চাই তাহলে এর সাথে হচ্ছে আমাদের আচ্ছা, তো এর সাথে হচ্ছে নেগেটিভের সাথে পজিটিভ দিব, আর এই পাশে আমাদের পজিটিভের সাথে নেগেটিভ। তোমরা কি শুনতে পাচ্ছ কথা? জি স্যার। শুনতে পাচ্ছি স্যার। ক্লাসটা কি হচ্ছে? তোমরা নাকি একজন করতেছো? আচ্ছা স্যার, কি করতেছে স্যার? আমি আসলে ওইটা আমার মাথায় ছিল না। আচ্ছা, না হলে আমি করতাম। আচ্ছা স্যার তাহলে করতেছি, এখন কিন্তু থেকে একটু স্যার নেটের ইস্যু তো আমার এখানে। হ্যালো, হ্যাঁ বলো। স্যার আমি করতেছিলাম, কিন্তু নেটের ইস্যু তো আমার হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো দেখো এই পিএনপি ট্রানজিস্টর এর পাশে প্লাস, পি এর পাশে প্লাস, এর পাশে নেগেটিভ, এই যে কানেক্ট করলাম। আর হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাসে রাখবো আমার, কারণ এটা এমিটার, এটা বেস, এটা হচ্ছে কালেক্টর। আর এইখানে আমরা রিভার্স ব্যাসে রাখবো, পি এর সাথে নেগেটিভ, তারপর পজিটিভ, এরকম করে কানেক্ট করবো। তাহলে এটা কানেক্ট করলে আমাদের সুবিধাটা কি সেটা হচ্ছে আমরা পরের এসে দেখবো আর কি। তো দেখো এই যে এই পোর্শনটুকু ফরওয়ার্ড ব্যাসে আছে, এই যে এখানে দাগ দিচ্ছে যেগুলো আর কি, এটা ফরওয়ার্ড ব্যাসে আছে। এটা হচ্ছে ওই যে আমাদের ল্যাবে দেখছি 0.5 ভোল্ট হচ্ছে তোমার হচ্ছে ডায়োড অন করতে 0.5 ভোল্ট দেওয়া লাগে, সেই তোমার হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল বলা হয়। আর এই পাশের এইটুকু দেখো, এটা এই পাশে এইটুকু ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে আছে, মানে এইটুকুতে কোনো কারেন্ট ফ্লো করবে না, এটা রিভার্স ব্যাসে রাখা, এই যে এই পাশের টুকুতে। আচ্ছা, তো এখন যখন এই যে এমিটার, এই পাশে বাম পাশে হচ্ছে আমাদের বাম পাশে যে অ্যামিটার, এই পাশ দিয়ে যখন তুমি কারেন্ট ফরওয়ার্ড ব্যাস দেওয়া, তার মানে এই পাশ দিয়ে কারেন্ট ঢুকবে। আচ্ছা, কারেন্ট যখন ঢুকতেছে এই পাশ দিয়ে, তখন এই যে এটা তো ফরওয়ার্ড ব্যাসে আছে, কারেন্ট ঢুকবে, এই ব্যারিয়ারটা খুবই কম ঢুকবে, ঢুকে এই ভিতরে যে ঢুকলো এই লেয়ারটা, মাঝখানে যে বেস লেয়ারটা, এটা খুবই পাতলা থাকে। তো যার কারণে হয় কি, কারেন্ট যে এই পাশে যে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, এই ভোল্টেজ দিয়ে যে কারেন্ট ফ্লো কথা, সেটা সম্পূর্ণ বেস দিয়ে ঘুরে চলে আসার কথা। যেমন হচ্ছে আমরা যে ডায়োডের ক্ষেত্রে যদি দেখি, বা পেন জাংশনের ক্ষেত্রে, এই পাশে পি, এই পাশে হচ্ছে এন, এই পাশে তুমি যদি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে কি কারেন্ট সম্পূর্ণ কারেন্ট ঘুরে এই পাশে আসে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, সম্পূর্ণ কারেন্ট ঘুরে বেস দিয়ে আসতে, যে এই বেস লেয়ারটা খুবই থিন থাকে, খুবই পাতলা থাকে, তো এইখানে থাকে অনেক বেশি হাইলি ডোপ করা থাকে। তো এই চার্জ ক্যারিয়ার গুলো বেসের ভিতর ঢুকে এত পাতলা থাকে যে এই পাশে ঢুকে যায়। তো এই পাশে যখন এই পি এর যে চার্জ ক্যারিয়ার, সেটা তো পজিটিভ চার্জ ক্যারিয়ার, আর এই পাশে যেহেতু রিভার্স বায়াসে করা, তার মানে যে নেগেটিভ ভাবে কানেক্ট করা, তো এই পজিটিভ চার্জ যখন এই ডিপ্লেশন লেয়ারে ঢুকে যায়, এই পাশের যে নেগেটিভ চার্জ ব্যাটারি, সেটা টেনে নিয়ে নিচের দিকে নিয়ে চলে আসে। তো যার কারণে অনেক বেশি হাই কারেন্ট এই পাশ দিয়ে ফলো হয়ে চলে যায়, যেটা বেস কারেন্ট দিয়ে ফলো হওয়ার কথা ছিল। তো দেখা যায় যে এই আমাদের হচ্ছে দেখা যায় যে আমাদের যে এই পাশে যে এই পাশ থেকে যে কারেন্টটা এদিকে যাচ্ছে, তার 95% এই পাশে ঢুকে যায়, এত পাতলা থাকে। আর এই পাশে 95% আর কি। আর এই পাশের ব্যাটারির চার্জ যদি আরো বেশি হয়, তখন আরো বেশি চলে আসে। আর মাঝখান দিয়ে কিছু পরিমাণ কারেন্ট হচ্ছে বেস দিয়ে ঢুকে। এখন কিছু পরিমাণ কেন ঢুকে, অনেকটা কেন ঢুকলো না, কারণ বেসটা হচ্ছে ডোপিং খুব কম করা থাকে। কম করা থাকলে কি হয়, বেজে কি এটা দেখো, এই পাশ দিয়ে যদি কারেন্ট ফ্লো হওয়া লাগে, তো চার্জ ক্যারিয়ার লাগবে। তো চার্জ ক্যারিয়ার কিভাবে তৈরি হয়, একটা সেমিকন্ডাক্টরে ডোপিং করানোর মাধ্যমে। যেহেতু এখানে ডোপিং করানো হচ্ছে খুব কম, তো এখানে চার্জ ক্যারিয়ার খুব কম থাকবে এই এরিয়াতে। তো যেহেতু চার্জ ক্যারিয়ার কম, আর এই পাশে ডোপিং করা অনেক বেশি, এই অনেক বেশি চার্জ যখন এর ভিতরে আসবে, তো এই চার্জগুলোকে বয়ে নিয়ে যাওয়ার জন্য তো কিছু চার্জ ক্যারিয়ার লাগবে। কিন্তু এই পাশে তো অনেক বেশি চার্জ, সেই তুলনায় এই যে আমাদের এমিটারে অনেক বেশি চার্জ এই এরিয়াতে, সেই তুলনায় এই বেজে চার্জ খুব কম থাকে, যেগুলো হচ্ছে তোমার বেজের এই পাশ দিয়ে ব্যাটারিতে নিয়ে যাবে। তো যেহেতু বেজে চার্জ ক্যারিয়ার কম আর এমিটারে চার্জ অনেক বেশি, তো এই চার্জগুলো বয়ে নিয়ে যাওয়ার মতো চার্জ ক্যারিয়ার নেই বেজে, সো এগুলো এই পাশে ঢুকে যায়। আর এই পাশে দেখো টেনে নেওয়ার ক্ষমতা আছে, যে এই পাশে নেগেটিভ চার্জ, এই যে দেখো আমাদের এই যে নেগেটিভ চার্জ এই পজিটিভ গুলোকে টেনে নেবে। তো এইভাবে মোদ্দা কথা হচ্ছে, এই আমাদের মাঝখানে বেজ হচ্ছে, মাঝখানে বেজ খুবই থিন থাকে, এই মাঝখানে বেজ এখানে খুবই
পাতলা থাকে, এই পাশ থেকে চার্জ ক্যারিয়ার ঢুকতে যে বেজের ভিতর ঢুকতে যে বেজে বেশি চার্জ ক্যারিয়ার থাকে না, যেটা ওই চার্জগুলোকে বয়ে নিয়ে ব্যাটারি পর্যন্ত নিয়ে যাবে, এই জন্য চার্জটা ওই পাশে ঢুকে যায়। তো দেখা যায় যে 95% মতো হচ্ছে এই পাশে ঢুকে যায়, আর 5% মতো হচ্ছে আমাদের বেস দিয়ে ঢুকে। ওকে, তো আমাদের কথা ছিল ইনপুট যেটা এই বেস দিয়ে এই পাশে ঢোকার, কিন্তু ইনপুটের ম্যাক্সিমাম কারেন্টে ঢুকে চলে যায় অন্য পাশে। তাহলে দেখো, আমি যদি এইখানে একটা সাইন ওয়েভ দিই, এখানে যদি একটা সাইন ওয়েভ দিই, এখানে যদি একটা সাইন ওয়েভ দিই, তো সাইন ওয়েভের কারণে যে কারেন্টটা তৈরি হবে, তো কারেন্টটা ফলোর কথা ছিল এই পথে, কিন্তু দেখা যায় কারেন্টের ম্যাক্সিমামে ওইদিকে চলে যাচ্ছে। তাহলে দেখো, ইনপুট তুমি, আমরা ওখানে কথা বলার সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে যদি কনভার্ট করে নিই, সেটা ইনপুট যে সিগন্যাল, সেটা এই পথে আসার তুলনায় এই পথে আসার না এসে চলে যাচ্ছে অন্য পথে। তাহলে দেখো, ইনপুট সিগন্যালে যে কারেন্ট, সেটা ইনপুট থেকে অন্য একটা পথে চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে এই পাশ থেকে আমরা আউটপুট নিই। তো এই যে ইনপুট সিগন্যালকে আউটপুটে আমাদের যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে ট্রানজিস্টর। মানে ইনপুট সিগন্যাল থেকে আউটপুট সিগন্যালে হচ্ছে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এন্ড হচ্ছে আউটপুটে তুমি ভোল্টেজটা অনেক বেশি পাবা। কারণ কারেন্ট দেখো, ইনপুটে কারেন্ট ফ্লো হচ্ছে মাত্র 5%। যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, মানে এমিটার দিয়ে, তার 5 মানে কত 0.5 অ্যাম্পিয়ার হচ্ছে এই পাশ দিয়ে ঢুকবে, আর বাকি ধরো 9.5 অ্যাম্পিয়ার এই পাশ দিয়ে ঢুকে যাবে। তাহলে দেখো, ইনপুটে তুমি অল্প আস্তে আস্তে কথা বললে অল্প অল্প কারেন্ট ফ্লো হবে, কিন্তু সেই করসপন্ডিং আউটপুটে অনেক বেশি কারেন্ট ফ্লো হবে। এখন আউটপুটে তুমি যখন ভোল্টেজ নিতে যাবা, তখন অনেক বেশি আউটপুট ভোল্টেজ পাবা। এইভাবে হচ্ছে ট্রানজিস্টর হচ্ছে আমাদের তোমার এমপ্লিফাই করে আর কি। এই হচ্ছে আমাদের সুবিধা। তাহলে এখানে আমরা যদি একটু রিভাইজ করি, তাহলে কি পাইলাম হচ্ছে আমাদের মাঝখানে বেস থাকে চিকন, আর বাম পাশে যে অ্যামিটারে অনেক বেশি হাইলি ডোপিং করা থাকে, আর মাঝখানে যে বেজ হচ্ছে খুব ডোপিং খুব কম করা থাকে, যার কারণে চার্জ ক্যারিয়ার অত বেশি থাকে না। আর ডান পাশে হচ্ছে কালেক্টর, যেখানে হচ্ছে এখানে ডোপিং মোটামুটি মডারেটলি করা থাকে, এমিটারের মতো অত বেশি করা থাকে। ডোপিং মানে হচ্ছে ইমপিউরিটি ঢুকানো, মানে সেমিকন্ডাক্টরে তো সাধারণত তোমার হচ্ছে ওই কোভ্যালেন্ট বন্ড গুলা ভেঙে ধরো পরিবেশ থেকে কোনো কারণে এনার্জি পেয়ে ওদের হচ্ছে ইলেকট্রনটা কক্ষপথ থেকে বাইরে বের হয়ে আসে, সেই ইলেকট্রনটা হচ্ছে কন্ডাকশন অংশ নেয়। তো স্বাভাবিক সেমিকন্ডাক্টরে এটার পরিমাণ খুবই কম থাকে যে ইলেকট্রনটা বাইরে বের হয়ে আসে, একটা দুটো ধরো ইলেকট্রন বের হয়ে আসে। তো বাইরে থেকে যদি আমরা ইমপিউরিটি ঢুকাই, একটা ইমপিউরিটি ঢুকাইলে একটা ইলেকট্রন তুমি বাইরে বের করে আনতে পারবে আর কি, সবসময় ওটা বাইরে থাকবে, ও পরিবেশের উপর মানে ডিপেন্ড ইলেকট্রন করবে। যে বাইরে থাকে স্যার ওইটাই ডোপিং। স্যার হ্যাঁ, ভয়েস শোনা যাচ্ছে না। ইমপিউরিটি ঢুকাইলে, হ্যালো, শুনতে পাচ্ছ না? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তুমি যদি 5000টা ইমপিউরিটি ঢোকাও, তাহলে 5000টা মুক্ত ইলেকট্রন পাবা, সেই মুক্ত ইলেকট্রন কন্ডাকশন অংশ নিবে। আর আমাদের যে কন্ডাক্টরে হাজার হাজার মুক্ত ইলেকট্রন থাকে, কিন্তু সেমিকন্ডাক্টরে খুব একটা মুক্ত ইলেকট্রন থাকে না। তো আমরা কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য ইমপিউরিটি ঢোকাই বা ডোপিং করি, যার কারণে হচ্ছে আমাদের ইচ্ছা মতো আমরা মুক্ত ইলেকট্রন বানাইতে পারি। এটাকে এইভাবে আমরা ইচ্ছা মতো বানাই নিয়ে সেটা আমরা কতটুকু মানে কন্ডাক্টিভিটিটা কন্ট্রোল করতে পারি আর কি। তো পি টাইপে এমন ভাবে ডোপিং করি যে বেশি একটা চার্জ ক্যারিয়ার থাকে না, আর মানে কালেক্টর এমন ভাবে ডোপিং করি যে বেশি একটা চার্জ ক্যারিয়ার থাকে না, আর বেজে এমন ভাবে ডোপিং করি মানে খুব কম ডোপিং করি, মানে চার্জ ক্যারিয়ার কম থাকে। আর এমিটার অনেক বেশি ডোপিং করি, ধরো এমিটারে 5000টা করলাম, আর এখানে 100টা করলাম বেজে, আর কালেক্টরে করলাম হচ্ছে ধরো 2000টা, এরকম। তার মানে এমিটার অনেক বেশি মুক্ত চার্জ ক্যারিয়ার থাকে, এই জন্য এখানে তুমি এখান থেকে যখন কারেন্ট ফ্লো যায়, তো বেজে তো খুব কম চার্জ ক্যারিয়ার থাকে, তো এই চার্জগুলোকে বহন করে নিয়ে যাওয়া লাগে। তো সেই বহন করে নিয়ে যাওয়ার মতো চার্জ ক্যারিয়ার বেজে থাকে না, এই জন্য অ্যামিটারের যে চার্জ ক্যারিয়ার সেটা এইদিকে ঢুকে যায়। এইদিকে যখন ঢুকে যাবে, তখন দেখবা যে মানে এই কারেন্ট ফ্লোটা এইদিকে হয়ে যাচ্ছে আর কি। হওয়ার কথা ছিল বেজে, সম্পূর্ণ কারেন্ট চলে যাওয়ার কথা ছিল বেজ দিয়ে, কিন্তু এত পাতলা থাকার কারণে এদিকে চলে যায়। আবার এদিক থেকে দেখো, এই পাশে কিন্তু সব পজিটিভ চার্জ, কারণ পি আর এই পাশে দেখো নেগেটিভ চার্জ আর ভেদ করে এখানে একটা পজিটিভ চার্জ চলে আসবে, তাকে ব্যাটারি টেনে নিয়ে এদিকে নিয়ে চলে আসবে, সো কারেন্ট ফ্লোটা হবে আর কি। আচ্ছা, তো তাহলে কি হলো, আমাদের মাঝের বেজ হচ্ছে পাতলা থাকে এবং চার্জ ক্যারিয়ার কম থাকে, কম ডোপিং করা থাকে, আর মডারেটলি ডোপিং করা থাকে কালেক্টরে, আর হচ্ছে এমিটারে অনেক বেশি ডোপিং করা থাকে আর কি। যার কারণে এমিটার কারেন্ট ফলো হয়ে তার কিছুটা এদিকে চলে যায় আর কিছুটা এদিকে চলে যায়। তো এইদিকে হচ্ছে 95% মতো চলে আসে কারেন্ট, আর এইদিকে হচ্ছে আমাদের 5% মতো আসে। তাহলে দেখি ইনপুট কারেন্ট ফলো হচ্ছে 5%,
কিন্তু তারই করসপন্ডিং আউটপুট কারেন্ট ফ্লো হচ্ছে 95%। তাহলে অনেক গুণ বেশি। তুমি ইনপুটে আস্তে আস্তে কথা বলবা আর আউটপুটে দেখবে অনেক জোরে জোরে কথা পাচ্ছ, ব্যাপারটা এমন, ভোল্টেজ ড্রপ অনেক পাচ্ছ। এইভাবে হচ্ছে অ্যাম্পলিফায়ার আমাদের হচ্ছে ট্রানজিস্টর অ্যাম্পলিফাই করে। আচ্ছা, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, এটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টর। এনপিএন এই পাশে অনেক বেশি নেগেটিভ চার্জ থাকবে আর মাঝখানে পজিটিভ চার্জ থাকবে। এই দেখো খুবই পাতলা একটা লেয়ার, এটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার, মানে পোটেনশিয়াল ব্যারিয়ার যেটা আর কি। আর এই পাশে হচ্ছে রিভার্স ব্যাসে আছে, মানে ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে আছে, ডিপ্লেশন রিজিয়ন, যে এখানে হচ্ছে মুক্ত চার্জ ক্যারিয়ার থাকে না। আচ্ছা, তো পিএনপি এনপিএন ট্রানজিস্টরের কনস্ট্রাকশন আমি মানে একটা কোশ্চেন দেখছি যে এটা কনস্ট্রাকশন চাচ্ছে। কোশ্চেনে এই যে দেখো, এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল এনপিএন ও পিএনপিএন ট্রানজিস্টর ইন ডিটেইল। তাহলে এই কোশ্চেনটা যে একটা এক্সামে আসছে, তার মানে তুমি কি করবা, এরকম না ছবি আঁকলেও মোটামুটি আচ্ছা একটু আঁকি, এরকম আঁকতে পারলে ভালো, না হলে আচ্ছা কি করবা, এনপিএন ট্রানজিস্টর একটা আঁকা লাগবে। তো বড় বড় করে মাঝখানে একটু পাতলা দিবা। আচ্ছা, তোমাদের দেখি সব হচ্ছে আইডিয়াল ডায়োড হিসাব করে। এটা আমাদের অ্যামিটার, স্যার আইডিয়াল ডাইরেক্টর মানে কি স্যার, বুঝলাম না। এটা বেস। আইডিয়াল ডায়োড মানে হচ্ছে দেখো ডায়োডের অ্যাক্রসে কিন্তু দেখা যায় যে ইন প্র্যাকটিক্যালি ডায়োডের অ্যাক্রসে তুমি যদি একটু পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো, ধরো স্যার আপনার কথাটা একটু কেটে 0.01, কেটে তাতেও ডায়োড আসছে, কন্ডাকশনে বুঝতেছেন যাওয়া না, করে। বোঝা যায় না। স্যার আই থিঙ্ক একটু বন্ধ আপনার থেকে এখান থেকে বললে ভালো হয়। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, কথা বলা কাট করে আসছে, বোঝা যায় নাই। আচ্ছা, এখন দেখো তো ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার এখন ঠিক আছে, এখন মাঝে মাঝে এই সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমার পাশে নেট সমস্যা আর কি। আচ্ছা, ও না শুনতে পারলে বললো। তো ডায়োডে যে ব্যাপারটা হয়, তুমি যদি আইডিয়াল ডায়োড হয় তাহলে অল্প একটু পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে ফরওয়ার্ড বায়াসে ডায়োডটা কন্ডাকশনে যায়, মানে কিন্তু কিন্তু ইন প্র্যাকটিক্যালে দেখা যাবে, আমাদের ল্যাবেও দেখবা যে অ্যাটলিস্ট 0.5 ল্যাবে যেটা, অথবা সিলিকন ডায়োডে অ্যাটলিস্ট 0.7 ভোল্টেজ যদি অ্যাপ্লাই না করো তাহলে হচ্ছে ডায়োড কন্ডাকশনে যায় না। এর থেকে বেশি দেওয়া লাগে আর কি, অ্যাটলিস্ট 0.7 দেওয়া লাগে। তো এই যে আইডিয়াল ডায়োড যদি হয় তখন হচ্ছে মাঝখানে একটা চার্জ ব্যারিয়ার তৈরি হয়। এটা আমরা শুরুর ক্লাসগুলোতে দেখছি, একটা ব্যারিয়ার তৈরি হয়, ছোট একটা ব্যারিয়ার তৈরি হয়। ওটাকে ওভারকাম করতেই তোমার 0.7 ভোল্ট ভোল্টেজ লাগে আর কি। একটা চার্জে আলাদা হয়ে থাকে, মানে পজিটিভ নেগেটিভ এমনি করে আলাদা হয়ে থাকে। তো এই চার্জ ক্যারিয়ার গুলোকে যদি ওভারকাম করা লাগে, তোমার অ্যাটলিস্ট 0.7 ভোল্ট অ্যাপ্লাই করা লাগে, অথবা হচ্ছে ল্যাবের গুলাতে দেখি 0.5 ভোল্ট অ্যাপ্লাই করলে হয়। জি এর স্যার, বেশি বুঝতে দিলে পারছি। ওভারকাম করতে দিবে, আর এর কম হলে খুলে থাকবে আর কি। জি স্যার। এরকম একটা সমস্যা কোন একটা ল্যাবের জন্য হয়েছিল, ওরা 200 মিলিভোল্ট অ্যাপ্লাই করতেছিল, এই জন্য আউটপুট আসতেছিল না। স্যার আমরাই আচ্ছা, করতেছিলাম। ওকে। তো আইডিয়াল ডায়োডে কি, আইডিয়াল ডায়োডে তোমার হচ্ছে ওই জাস্ট পয়েন্ট একটু যদি দাও 0.01 ভোল্টেজও, তাও কারেন্ট কন্ডাকশন করবে, কিন্তু ইন প্র্যাকটিক্যাল এটা কখনোই সম্ভব না আর কি। আচ্ছা, এখন আসি, তো যেহেতু হচ্ছে আমাদের আবার যদি আঁকি, যা আমাদের ট্রানজিস্টরে কি থাকলো, তোমরা এরকম একটা চিত্র আঁকবা, তোমাদের এই যে কার্যকলাপ যেটা বলতেছে, তো এটা হচ্ছে আমাদের এনপিএন যদি আঁকো, তাহলে এন, এটা পি টাইপ, এটা এন টাইপ। তো এটা তো রিভার্স ব্যাসে রাখবা, তার মানে এখানে একটা ডিপ্লেশন রিজিয়ন বানিয়ে দিবা, যে এখানে ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে আছে, এরকম দাগ দিবা, যত শর্টকাটে লেখা যায় আর কি। আর যেহেতু আমাদের এনপিএন, তো ফর এই পাশে হচ্ছে অ্যামিটার আর বেস ফরওয়ার্ড ব্যাসে রাখা লাগবে। তাহলে দেখো পি এর সাথে পজিটিভ আর এন এর সাথে নেগেটিভ, আর এই পাশে রিভার্স ব্যাস রাখা লাগবে, তাহলে এন এর সাথে উল্টা পজিটিভ আর এর সাথে নেগেটিভ। আচ্ছা, তাহলে এখানে রিভার্স ব্যাস, বেস আর এমিটার রিভার্স ব্যাসে রাখার কারণে এখানে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হচ্ছে, আর এটা ফরওয়ার্ড ব্যাস থাকার কারণে কোনো রিজিয়ন নাই। তো বিটা খুবই পাতলা থাকে, বলে দেবে খুব থিন থাকে। তো এই পাশে তো অনেক বেশি নেগেটিভ ইলেকট্রন চার্জ থাকবে।
এখানে স্যার কি আছেন স্যার? মাঝে মাঝে নেট জায়গা তো স্যার, কথা শোনা যাচ্ছে না। না না, আমি কথা বলতেছি না, আঁকতেছি। শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি জি স্যার। স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। তানভীর ইসলাম, মাইক বন্ধ করো। আচ্ছা, এরকম একটা আঁকবা, তারপরে বলবা যে বেজ হচ্ছে খুব পাতলা থাকে বেজ লেয়ারটা, আর এন লেয়ারে অনেক বেশি, যেহেতু এন এন টাইপ অনেক বেশি নেগেটিভ চার্জ থাকবে, ইলেকট্রন থাকবে। তো যখন এই পাশ দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হবে পাতলা থাকার কারণে, আর হচ্ছে লাইটলি ডোপ, মানে খুব অল্প ডোপ করা থাকার কারণে বেস থেকে কারেন্টটা সরাসরি কালেক্টরে চলে যাবে 95%। আচ্ছা, আর 5% মতো বেস দিয়ে ঢুকবে। তো দেখো তখন বলবা যে আমাদের ইনপুট কারেন্ট দেখেন খুবই অল্প ফ্লো হচ্ছে, মাত্র 5%, আর যেখানে আউটপুট কারেন্ট ফ্লো হচ্ছে 95%। সো আউটপুটে আমরা অনেক বেশি ভোল্টেজ, এখানে তুমি যদি রেজিস্টার লাগাই দাও অনেক বেশি ভোল্টেজ ড্রপ পাবো, বা আউটপুটে অনেক বেশি কারেন্ট পাবো। সুতরাং ইনপুট থেকে আউটপুটের কারেন্ট ফ্লোটা অনেক বেশি হচ্ছে, সুতরাং এইভাবে হচ্ছে অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছে। কারণ ইনপুটে তুমি 5 অ্যাম্পিয়ারের এমন কথা বলতেছো যে খুব মাত্র 5 অ্যাম্পিয়ার বা 5 মিলি অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো ঘটাচ্ছে, কারণ তোমার ভোল্টেজ বেশি হচ্ছে না। কিন্তু আউটপুটে দেখো তার সেই অনুযায়ী 95% হচ্ছে তুমি কারেন্ট পাচ্ছ, সো আউটপুটে অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছে। এই 5-6 লাইন লিখলেই এনাফ আর কি, তোমাদের লেভেলের জন্য আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে পিএনপি এগুলো হচ্ছে গেল ট্রানজিস্টর ব্যাপার। তাহলে আমরা কিছু কথায় কি, তো বেস এগুলো সব বইয়ে আছে, যে বেস ইজ মাস থিনার দ্যান দ্য এমিটার হলে, আমি সব বই থেকে নিছি আর কি। এমিটার হেভিলি ডোপ করা থাকে, আবার এদিকে আমাদের রেজিস্টার রেজিস্টার দুইটা, ওখানে দেখো দুইটা পিএন জাংশন, এই যে দেখো এই যে পিএন জাংশন, এই জায়গায় পিএন জাংশন, দুইটা পিএন জাংশন ব্যাক টু ব্যাক কানেক্টেড থাকে, যার এটা ফরওয়ার্ড বেসে কানেক্ট করি আর এটা হচ্ছে রিভার্স বেসে কানেক্ট করি আর কি। এখান থেকে কারেন্ট ফ্লো হয় না, আর এখান থেকে কারেন্ট ফ্লো ইজিলি হতে পারে, মানে এই পাশে যে কারেন্ট ফ্লোটা হয় সেটা হচ্ছে খুবই কম রেজিস্ট্যান্স ফেস করে, কিন্তু এই পাশে যে কারেন্ট ফ্লো হয় সে অনেক বেশি হাই রেজিস্ট্যান্স ফেস করে আর কি, কারণ এখানে তোমার হচ্ছে রিভার্স বেসে করা থাকে আর কি। আচ্ছা, এখানে সেই কথাই লেখা। তো এই যে এমিটার কালেক্টর বেস, এই তিনটা কথা বললাম, যে এমিটার থাকে বেস থাকে মাঝেরটা, আর কালেক্টর, এটা এনপিএন ট্রানজিস্টর, এটা পিএনপি ট্রানজিস্টর। আচ্ছা আচ্ছা, ট্রানজিস্টর কিভাবে অ্যাম্পলিফাই হিসেবে কাজ করে, অ্যাম্পলিফাই করে কিভাবে, এই যে এখানে দেখো, এটা বইয়ের চিত্র নেওয়া, যে এটা হচ্ছে, ও ট্রানজিস্টরের সিম্বল তোমাদের দেখায়নি, আচ্ছা যাই হোক। তো এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এবার যে কারেন্ট ফ্লো হবে, এখানে দেখো বায়াসিং করা আছে যে, আর এই যে এখানে, আর এইখানে সিগন্যালটা তোমার হয়তো তুমি কথা বলবা, কথার ফ্রিকোয়েন্সি উঠবে নামবে এরকম হবে। তো যখন এখানে ভোল্টেজ বেশি হবে এই পথে কারেন্টও বেশি ফ্লো হবে, তো এই পথে যদি কারেন্ট বেশি ফ্লো হয়, এই যে পথে আরো বেশি কারেন্ট ফ্লো হবে, তখন আউটপুটে তুমি বেশি কারেন্ট পাবা। এই যে এই সিগন্যালের জন্য আরো বেশি কারেন্ট ফ্লো হবে এই পথে, তখন আরো বেশি আউটপুটে বেশি পাবা। মানে এই পাশে তুমি অল্প কথা বললে, এই পাশে তুমি স্পিকার অনেক বেশি সাউন্ড শুনবা আর কি। ওই যে একটু আগের কথা মতো, যে বেজে অল্প একটু কারেন্ট ফ্লো হলে কালেক্টর থেকে বেজ অনেক বেশি কারেন্ট ফ্লো হয়, 95% বেশি, এই জন্য হচ্ছে আউটপুটে তুমি অনেক বেশি ফ্লো পাবা, মানে আউটপুটটা অ্যাম্পলিফাই হয়ে যাবে আর কি। আচ্ছা, এটা সম্পূর্ণ বইয়েরই। এখন আমরা বইতে একটু যাই, লাইটটা আমি রেডি করতে পারিনি। আচ্ছা, আচ্ছা এই সার্কিটটা হচ্ছে কেবল দেখাইলাম আমি আমাদের। ওকে, আচ্ছা এই সার্কিটটা তোমাদের কেবল দেখালাম যে কেমন অ্যাম্পলিফাই, এখানে বাংলা কথা একটু পড়লেই বুঝতে পারবে। এখন আসি, আচ্ছা অ্যাম্পলিফায়ার কথা গেল। এখন আমরা এই ট্রানজিস্টরকে আমরা হচ্ছে তিন ভাবে হচ্ছে একটা সার্কিটে কানেক্ট করতে পারি। মানে দেখো ট্রানজিস্টর কি থাকে আমাদের, দেখা যায় যে মোট টোটাল 3টা লিড থাকে, একটা কালেক্টর, একটা বেস, একটা কালেক্টর, একটা হচ্ছে এমিটার, আর একটা হচ্ছে বেস।
তো তিনটে ইনপুট থাকে, তো আমরা সার্কিটের যদি ইনপুট হিসেবে এই দুইটা নিই আর আউটপুট হিসেবে যদি এই দুইটা নিই তাহলে একরকম কানেকশন হচ্ছে। আর ভিন আবার যদি আমরা ইনপুট যদি ধরো এমিটার, এটা বেস, এটা কালেক্টর, ইনপুট যদি বেজ আর এমিটার থেকে নিই আর আউটপুট যদি বেজ আর কালেক্টর, এটাই তো করা হয়, ইনপুট যদি কালেক্টর আর এমিটার থেকে নিই আর আউটপুট যদি বেজ আর এমিটার থেকে নিই সেটা আর এক রকম কানেকশন। তো এরকম তিন ভাবে আমরা কানেক্ট করতে পারি একটা সার্কিটে, সেটাই আমরা দেখব এখানে। আচ্ছা, আর কোনটা কি ক্যারেক্টারিস্টিক্স এটাই দেখা লাগবে, এটা করলেই সিলেবাস শেষ হয়। আচ্ছা, তার আগে আসি আমাদের কোনটার কি সিম্বল কিরকম, এনপিএন ট্রানজিস্টরের সিম্বল কিরকম আর পিএনপি ট্রানজিস্টরের সিম্বল কিরকম। এই যে দেখো এনপি, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এই যে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরে দেখো এই তীর চিহ্নটা বাইরের দিকে, আর পিএনপি ট্রানজিস্টরে দেখো তীর চিহ্নটা ভিতরের দিকে। তো এটা দেখে আমরা বুঝতে পারবো। আর যে পাশে তীর চিহ্ন ওটা হচ্ছে আমাদের এমিটার, আর মাঝখানে তো বেস থাকবে, আর এই পাশে তো হচ্ছে আমাদের হচ্ছে আচ্ছা, তাহলে আমরা একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর নাকি এনপিএন ট্রানজিস্টর কিভাবে বুঝবো? যদি তীর চিহ্নটা বাইরের দিকে থাকে তাহলে হচ্ছে তীর চিহ্নটা যদি এরকম বাইরের দিকে থাকে, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে আমাদের কালেক্টর। তো তীর চিহ্ন বাইরে থাকলে হচ্ছে এটা এনপিএন, আর তীর চিহ্ন ভিতরের দিকে থাকলে এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এটা দেখলেই বুঝতে পারবো আর কি। ওকে, এবার হচ্ছে আমরা পরেরগুলোতে যাই দেখি। তো প্রথম কানেকশন হচ্ছে আমাদের কমন বেস কানেকশন, মানে বেসটা কমন থাকবে, ইনপুট আউটপুট দুইজনের সাথে বেসটা কমন থাকবে। এই যে এখানে আমরা ইনপুট নিচ্ছি, এই যে বাম পাশে দেখো আমরা ইনপুট নিচ্ছি আর আউটপুট নিচ্ছি এই পাশে। তো আউটপুট দেখো কালেক্টর আর বেজের সাথে কানেক্টেড, আর ইনপুট দেখো এমিটার আর বেজের সাথে। এখানে কমনটা কি? বেস, দুই ক্ষেত্রে কমন ইনপুট এবং আউটপুট, এই জন্য এটা হচ্ছে কমন বেস কানেকশন। আচ্ছা, তো এটার যে কাহিনীটা হয় এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স অনেক লো থাকে আর কি, কিন্তু আউটপুট রেজিস্ট্যান্স অনেক হাই থাকে। কারণ ইনপুট রেজিস্ট্যান্স দেখো ফরওয়ার্ড ব্যাসে থাকে আর আউটপুট রেজিস্ট্যান্স রিভার্স ব্যাসে থাকে। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, তো এইটা দেখো আমাদের এনপিএন, এটা হচ্ছে আমাদের পিএনপি। ওকে, এবার দেখি তো এটা কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, মানে তুমি বেজে কতটুকু কারেন্ট ফলো করাচ্ছ আর আউটপুটে কালেক্টর কারেন্ট কতটুকু পাচ্ছ, সেই হচ্ছে এমন যদি হয় সেটা হচ্ছে কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, আলফা ইকুয়াল টু আইসি ডিভাইড আইই। দেখো এই যে এমিটারতে কতটুকু কারেন্ট ফলো হচ্ছে সেই তুলনায় কালেক্টর মানে আউটপুটে কতটুকু কারেন্ট ফলো হচ্ছে। তো এমনিতে আমরা যে প্রথম যে সার্কিটটা দেখছিলাম সেখানে যদি একটু আঁকার ট্রাই করি, যে ধরে যে ডান পাশে একটু যদি আঁকি, এই পাশ দিয়ে হচ্ছে আমাদের এমিটার, মাঝে হচ্ছে আমাদের বেস, হচ্ছে কালেক্টর। তো আমরা যখন কানেকশন দিয়েছিলাম আমরা বলছিলাম যে এমিটার দিয়ে যে কারেন্ট ফলো হয় তার ম্যাক্সিমাম চলে যায় কালেক্টরে আর কিছু পরিমাণ যায় বেজে। তাহলে কালেক্টরে যেটা যাচ্ছে ওটা আইসি কারেন্ট বলি, আর বেজে যেটা যাচ্ছে সেটা আইবি কারেন্ট বলি, আর যেটা ফ্লুতে ঢুকতে সেটা আইই কারেন্ট বলি। আইসি। আচ্ছা, তার মানে বোঝা স্যার যাচ্ছে আপনার নেট অনেক প্রবলেম তোমার করতেছে, খুব অল্প কথাগুলো পরিমাণ কেটে কেটে আসতেছে। এখন কি ঠিক আছে নাকি? হ্যালো, জি স্যার, এখন শোনা স্যার। এখন ঠিক আছে কথা শোনা? আচ্ছা, স্যার এটা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্যার একটু কানেক্টিং হচ্ছে। ভাই ওইটা মেবি তোমাদের প্রবলেম, আমরা তো এখান থেকে সব করতেছি। কথা শুনতেছো? হ্যালো, জি স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার শোনা আমি যাচ্ছে। যেটা বলতে চাচ্ছিলাম যে এই পাশে কালেক্টর থাকে, এই পাশে আমাদের বেস থাকে, এই পাশে এমিটার থাকে।
তো আমি একটু আগে দেখলাম যে এমিটার থেকে কারেন্ট ফ্লো হয়ে 95% বা তারও বেশি কালেক্টর চলে যায়, 5% বেজে ঢুকে। তো এই যে 95% এটাকে যদি আমরা আইসি কারেন্ট বলি, কালেক্টর দিয়ে যাচ্ছে, আর এটা যে আইই কারেন্ট বলি, আই যে বাকি অল্প কিছু কারেন্ট হচ্ছে এই পাশ দিয়ে বের হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না যে আইই কারেন্ট সমান আইসি যোগ আইবি, এটা হচ্ছে সি। কারণ এমিটার যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাই দুই ভাগে ভাগ হচ্ছে, একটা কালেক্টর দিয়ে যাচ্ছে কিছু, বেস দিয়ে যাচ্ছে কিছু। তাহলে বলো তো এখানে আইসি কারেন্ট বড় নাকি আইই কারেন্টটা বড়, বলতে পারবা কেউ? আইই কারেন্ট হচ্ছে আইসি এবং আইবি, আইসি কারেন্ট আইই কারেন্টটা হচ্ছে আইসি এবং আইবি এর যোগ। অবশ্যই আইটা অনেক বড়। তো আমাদের যে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর ফর্মুলা, আইসিটা উপরে আইটা নিচে, তাহলে বলো তো এই ভাগফলটা অলওয়েজ 1 থেকে ছোট হবে না? মানে আলফা জি, যেটা স্যার। সেটা হচ্ছে আইসি ডিভাইড আইই। তো আইটা বড় থাকে, আইসিটা অলওয়েজ ছোট থাকে, একটু হলেও ছোট থাকে, প্রায় সেম হয়ে যায়, কারণ পুরো সম্পূর্ণ কারেন্টই ওই কালেক্টর দিয়ে ফ্লো করে, খুবই অল্প পরিমাণ কারেন্ট হচ্ছে বেজে যায়। তো আইসি দেখো ছোট, আইটা বড়, তো ছোট জিনিসকে বড় জিনিস দ্বারা ভাগ দিলে অবশ্যই 1 থেকে ছোট ভ্যালু পাবো অলওয়েজ। তো কারেন্ট এই ক্ষেত্রে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর হচ্ছে আমাদের 1 থেকে ছোট। কিন্তু তুমি ভোল্টেজ আউটপুট ভোল্টেজ গেইন অনেক পাবা, কারেন্ট গেইন 1 থেকে ছোট। মানে কারেন্ট গেইন খুব একটা পাবা না, কিন্তু ভোল্টেজ গেইন হচ্ছে অনেক পাবা আর কি। কারণ আউটপুট ভোল্টেজ হচ্ছে আউটপুটে হচ্ছে রিভার্স ব্যাসে থাকে, কারেন্ট যতটুকুই ফলো হোক না কেন, অনেক বেশি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যখন ফলো হবে তখন অনেক বেশি ভোল্টেজ ড্রপ করবে। এটা হচ্ছে আমাদের কমন বেস কানেকশনের কাহিনী আর কি। আচ্ছা, তো এইখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে এটা এক্সামে ম্যাথের জন্য এটা লাগবে, কোনটা? এই যে আই ই ইকুয়াল হচ্ছে আইসি যোগ আইবি। এটা মনে রাখার কৌশল হচ্ছে, দেখো তুমি যদি এমনি সিকোয়েন্সে যাও এ বি সি ডি, বি আর সি হচ্ছে আমাদের ছোট, সেই অনুযায়ী হচ্ছে পরে আসে কি ই, তো ছোট দুইটার যোগফল তুমি বড়টা পাবা। যদি ম্যাথে যদি কখনো কনফিউশন লাগে, এক্সাম হলে যদি প্রেশার লাগে, আমরা একটু পরে ম্যাথ সলভ করবো আর কি, কয়েক মিনিট। আচ্ছা, এটা একটা গেল আইসি যোগ আইবি। আচ্ছা, স্যার ম্যাথ করার আলফা। জন্য আমাদের কয়টা সূত্র লাগবে? এখানে তিনটা বা এরকম কিছু, একটু পরে মানে দেখবো। মোট মোটপাট আমাদের কয়টা সূত্র আছে মিডে আমাদের, সেটা জানতে চাচ্ছিলাম। মিডে ওই ওখানে তো আমাদের ই ছিল হচ্ছে রিপল ফ্যাক্টর ফর্মুলা ছিল, আর তো ওইদিকে সেরকম ফর্মুলা দেখি না। আর ইম্পোর্টার আর এদিকে মূলত এই যে দেখো আমি একটা কোশ্চেন দেখাই, এতে একটা ট্রানজিস্টরের ম্যাথ থাকে এবং সেটা কমন এমিটারের থাকে সব সময়। এই দেখো একটা ট্রানজিস্টরের ম্যাথ থাকে, এই যে একটা ট্রানজিস্টরের ম্যাথ, তিনটা কোশ্চেনে একটা ট্রানজিস্টরের ম্যাথ, আর একটা জেনারেটরের ম্যাথ থাকে, আর একটা ডায়োডের ম্যাথ থাকে। তো জেনারেটরের 3টা না 4টা ম্যাথ আমি দেখছিলাম বই, ওই 4টা থেকে বারবার আসে। আর ট্রানজিস্টরও শুধু কমন এমিটারে যেগুলো আছে ইজি আছে ওখান থেকেই বারবার আসে আর কি। দেখাই দিব, সমস্যা নেই। জি স্যার, অ্যাকচুয়ালি আমরা সূত্রটা জানি না, সেজন্য আস্ক করলাম। হ্যাঁ, সব দেখাই দেব। আচ্ছা, তো আমাদের হচ্ছে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর আইসি ডিভাইড আই ইকুয়াল টু আলফা, এটা দেওয়া থাকবে, তোমার সব দেওয়া থাকবে, ওখান থেকে ম্যাথ করা লাগবে। ওকে, তারপরে আসি। তারপর হচ্ছে এক্সপ্রেশন ফর কালেক্টর কারেন্ট। আচ্ছা, তো এইখানে একটা ডেফিনেশন আছে যে দেখো এই যে আমাদের এমিটারটা সবসময় কানেক্টেড থাকে, তো এমিটার যদি কানেক্টেড থাকে, আমাদের বেজ আর এমিটার তো ফরওয়ার্ড ব্যাস থাকে। আমরা একটা যদি ছবি আঁকি, কোথায় আঁকা যায়? আচ্ছা, এখানে। এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেজ, এটা কালেক্টর। তো এটা এমন ভাবে রাখি যেন সবসময় ফরওয়ার্ড ব্যাসে থাকে বেজ আর এমিটার। আচ্ছা, তার মানে এখান থেকে এটা যদি পি এন হয়, তাহলে পি এর প্রান্ত হচ্ছে প্লাস, এন এর প্রান্ত মাইনাস কানেক্ট করো, আর এখানে এন এর প্রান্তে প্লাস কানেক্ট করো, যাতে এন থেকে ইলেকট্রনগুলো টেনে নিজের দিকে নিয়ে যায়। ওকে, আচ্ছা, তো এখানে যদি ফরওয়ার্ড ব্যাস কারেন্ট হয়, তো এই কারেন্ট ইলেকট্রন এই পাশে ফলো হবে, কারেন্ট এই দিকে ফলো হবে, যাই হোক। তো ফরওয়ার্ড ব্যাস যখন ফলো হবে, আর এই পাশে হচ্ছে আমাদের রিভার্স ব্যাস থাকবে, মানে এই পাশে কোনো কারেন্ট ফলো হবে না। এখন রিভার্স ব্যাস থাকলেও অল্প পরিমাণ কারেন্ট ফলো হয়, সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের জন্য, এটা আগে আমরা পড়ে আসছি। আচ্ছা, সেই অল্প পরিমাণ কারেন্ট ফলো আমরা এখন ধরো হচ্ছে এই ফরওয়ার্ড ব্যাসের এটা একটা তার খুলে নিব, মানে এর কোনো কানেকশন দিব না, এর কোনো কানেকশন নাই। তারপরেও কিছু তখন যে রিভার্স ব্যাসে যে কারেন্ট ফ্লোটা হবে
সেটাকে হচ্ছে আমরা আইসিবিও বলতেছি। মানে কালেক্টর থেকে বেজের দিকে যে কারেন্ট ফ্লো হচ্ছে যখন এমিটারটা ওপেন, আইসিবিও। আইসি, এটা ডেফিনেশন দেখলাম একবার আসছে, আইসিবিও মানে কালেক্টর থেকে বেজের দিকে কারেন্ট ফ্লো হবে যখন এমিটারটা ওপেন, মানে এমিটার কোনো কানেকশন নাই, এটা একটা। আচ্ছা, এবার আসি মেন ম্যাথে আসি। তো এইখানে যে এটা আছে এইটা এত বড়টা কখনো লাগে না, তাইলে তোমরা এই করতে পারো। দেখো আইসি কারেন্ট মানে কি, আইসি ডিভাইড আইই, আলফা ইকুয়াল টু একটু আগে ফর্মুলা দেখলাম, আইসি ডিভাইড আইই। আচ্ছা, এটা মনে রাখার কৌশল আছে, কৌশল হচ্ছে বিটার একটা ফর্মুলা আছে, বিটাকে বি এর মতো দেখতে আইসি ডিভাইড আইবি থাকে, আর অপরটা আলফা যেটা ওখানে আই থাকবে। দেখো উপরেই দুইটা আইসি, বিটারটা থাকবে নিচেই বি, তাহলে আলফারটা থাকবে নিচেই ই। এভাবে হচ্ছে মনে রাখতে পারো, একটা সিকোয়েন্স মনে রাখলে পরেরটা মনে রাখবে। তো তার মানে যদি আইসি ডিভাইড আই ইকুয়াল টু আলফা হয়, তাহলে আইসি হচ্ছে আমাদের আলফা আই হবে। তো এইখানে তাই লিখছি এই যে, আর ওই যে রিভার্সে কিছু পরিমাণ কারেন্ট সবসময় ফলো হয় সেটাও লিখছি, তাই কোনো কানেকশন ওই এমিটার ওপেন থাকুক আর না থাকুক। তো এইখান থেকে আইসি আর আইবি। আচ্ছা, তো এমনিতে আমরা কি জানি, আই সমান আইসি যোগ আইবি। তো এখন দেখো এইখানে হচ্ছে আমাদের আই আছে, আই মানে আইসি যোগ আইবি, সেখান থেকে আমাদের আইসিটা গুণ করে ডানে যদি নিয়ে যায় এরকম একটা ফর্মুলা আসে। তো এই যে এটা দাঁড়ায় আর কি। তো এটা তোমাদের লাগবে না, এটা তোমাদের প্রুফ তোমাদের না, এমনিতে সাধারণত কারোর আসে না। আচ্ছা, তো তোমাদের মেইনলি যেটা লাগবে যে তুমি যদি চাও একটা মনে রাখতে পারো, সেটা আমরা পরে দেখতেছি একটু পরে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা একটা ম্যাথ করি 8.2, এখানে বলতেছে কমন 8.2 বলতেছে কমন বেস কানেকশন দেওয়া আছে, তার মানে এই যে বেসটা কমন আছে, এখন আইই কারেন্ট দেওয়া আছে এবং আইসি কারেন্ট দেওয়া আছে। তো আইই কারেন্ট হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার আর আইসি কারেন্ট হচ্ছে 0.95 মিলি অ্যাম্পিয়ার। তো আচ্ছা, এখন আমাদের বের করতে হবে হচ্ছে আইবি কারেন্ট। তো আমরা জানি কি, আইই সমান ছোট দুইটা আইবি যোগ আইসি, যেখানে আমাদের আইইটা দেওয়া আছে এবং আইসিটা দেওয়া আছে, মানে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে, বের করতে হবে এটা ছোটবেলা যোগ বিয়োগ করলে বের হয়ে যাবে, হয়ে গেল। এই যে অন্য পাশে দিয়ে বিয়োগ করলে হয়ে গেল। সেকেন্ড ম্যাথটা আমাদের হচ্ছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর দেওয়া আছে আলফা, কমন কারেন্ট আলফা দেওয়া আছে, আলফা সমান কি আইসি ডিভাইড আইই। তো এখন দেখো কি কি দেওয়া আছে, আলফাটা দেওয়া আছে 0.9 আর আইসি আইই দেওয়া আছে, এটা হচ্ছে অন আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 1 মিলি অ্যাম্পিয়ার আর এখানে আমাদের আইসি, এখান থেকে আইসিটা বের করে নিবা, হয়ে গেল। এই যে এখানে 0.1 মিলি অ্যাম্পিয়ার আসছে। পরের ম্যাথে আসি, পরের ম্যাথে আমাদের কি কি দেওয়া আছে, আইসি দেওয়া আছে আইবি দেওয়া আছে, আমাদের হচ্ছে আলফা বের করতে হবে। তো আমরা আলফার ফর্মুলা কি, আলফা সমান হচ্ছে আইসি ডিভাইড আইই, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আলফা। তো এখানে কি কি জানি, আইসি জানি, আইসি 0.95, কিন্তু আইইটা আমরা জানি না। আইই মানে কিন্তু একটু আগে ফর্মুলা দেখলাম যে আইসি যোগ আইবি। তো আইসির মান দেখো এখানে দেওয়া আছে 0.95 প্লাস আইবির মানও দেওয়া আছে 0.05। তাহলে এখান থেকে তুমি আইই পেয়ে যাবা, সেই আই এর ভ্যালু এখানে বসাও, তাহলে আলফা পেয়ে যাবা। আচ্ছা, এবার কমন বেস কানেকশনে কি কি দেওয়া আছে, আইই দেওয়া আছে, আলফা দেওয়া আছে, আইসিবিও দেওয়া আছে। তো তোমার বের করতে হবে কি আইসি। তো আমাদের আইসি যদি বের করতে হয়, এমনি আলফা সমান কি জানি আমরা, আইসি ডিভাইড আইবি। তো তার মানে আইসি সমান কত, আলফা আইবি। তো এটা তো আইসি, এখন রিভার্স বাইসে কিছু পরিমাণ কারেন্ট ফলো হয়, সেটা আইসিবিও বলি, তো সেটা আমরা অ্যাড করে দিব। সাধারণত তোমাদের এরকম থাকে না আইসিবিও। তো এইগুলো হচ্ছে আলফার মান বসাও, আই এর মান বসাও, আইসিবিওর মান বসাও, তাহলে আউটপুট পেয়ে যাবে। এই যে ওকে, এখানে আমাদের কি দেওয়া আছে, ইন এ কমন বেস কানেকশন আলফা দেওয়া আছে, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 3 কিলো ওহম রেজিস্ট্যান্স হুইচ ইজ কানেক্টেড টু দ্য কালেক্টর 2 ভোল্ট। তো আমাদের এরকম ব্যাপারটা
চিত্রটা স্যার কি এই যে উপরেরটা এটা কিভাবে হইলো স্যার? কোনটা এই যে এটা যে 8.5 আলফা আইবি প্লাস আইসিবি, এটা কি লেখা? ও আচ্ছা আচ্ছা এটা কথা দেখো এমনিতে আইসিবি হওয়ার কথা ছিল যে এটা আইসি সমান হচ্ছে হওয়ার কথা ছিল আচ্ছা আইসি সমান হওয়ার কথা ছিল আলফা ইন্টু আই আইবি প্লাস আই। আমরা সাধারণত ধরে নিয়েছি যে রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো হয় না কিন্তু রিভার্স বায়াসে অল্প পরিমাণ কারেন্ট ফ্লো আছে এখানে সেটা দিয়ে দিছে আইসিবি এর একটা ডেফিনেশন এক্সামে আসছে মানে কালেক্টর থেকে বেজের দিকে কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা না কারণ এখানে রিভার্স বায়াস আছে কালেক্টর আর বেস কিন্তু তাও কিছু পরিমাণ কারেন্ট ফ্লো হয় মাইনরিটি ক্যারিয়ারের জন্য সেটা দেওয়া আছে এখানে যেহেতু এখানে কনসিডারেশনে নিছে এই ম্যাথে সো আমাদের এখানে নেওয়া লাগবে আর যদি কনসিডারেশন না দিত শুধু এইটুকু অ্যান্সার হওয়ার কথা ছিল এটা আর কি যে আমাদের রিভার্স বাসে কারেন্টটা দিয়ে দিছে যে কালেক্টর কারেন্ট দিছে মানে আইসি দিছে আর when emitter circuit is open যখন এমিটার সার্কিট ওপেন তখন কালেক্টর কারেন্টটা দিয়ে দিছে মানে আইসিবিও দিয়ে দিছে এই জন্য হচ্ছে আমাদের এই আর আইবিটাও দিয়ে দিছে আইবি দিছে কি আই দিছে সেখান থেকে সরি আইবি না তো এটা তো আইই সরি সরি আচ্ছা আমাদের স্বাভাবিকভাবে ওর কথা ছিল হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে কথা হওয়ার কথা ছিল আইসি ইকুয়াল টু হচ্ছে আলফা ইনটু আইবি। আমাদের হচ্ছে আই হওয়ার কথা ছিল আইই ওটা ভুল লিখছিলাম আমরা আলফা ইকুয়াল টু আইসি ডিভাইড আইই এই যে দেখো আইসি ডিভাইড আই তো এটা হওয়ার কথা ছিল কাউন্ট আর কারণ হচ্ছে রিভার্স বেসে কোনো কারেন্ট ফ্লো হয় না কিন্তু অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হয় যেটা এখানে দিয়ে দিছে এই যে আইসিবিও কালেক্টর থেকে বেস পাশে এই যে এরকম সার্কিট যদি এখানে আঁকি এই যে এখানে যদি আঁকি এই পাশে হচ্ছে আমাদের মাঝে হচ্ছে বেস শুরুতে হচ্ছে আমাদের এমিটার এটা হচ্ছে আমাদের কালেক্টর তো এটা তো রিভার্স বেসে থাকে এই পথে কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা না উল্টো দিকে কিন্তু কিছু পরিমাণ কারেন্ট অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হয় সেটা দিয়ে দিছে এমিটার যদি ওপেন থাকে অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টকে আমরা আইসিবিও বলি আইসিবিও কেন বলি কারণ কালেক্টর থেকে বেজের দিকে কারেন্ট ফ্লো যখন এমিটারটা ওপেনের ও এটা ডেফিনেশন একবার কোশ্চেনে দেখলাম না আচ্ছা আরেকবার বলতেছি আমাদের সাধারণত মাঝের ধরো বেস মাঝে হচ্ছে আমাদের বেস আচ্ছা আচ্ছা মাঝে হচ্ছে আমাদের বেস থাকবে এই পাশে এমিটার আর এই পাশে আমাদের কালেক্টর তো আমাদের এমিটার বেস হচ্ছে সবসময় ফরওয়ার্ড ব্যাসে রাখি সো কারেন্ট ফ্লো অনায়াসই হইতে পারবে কিন্তু কালেক্টরের বেস হচ্ছে রিভার্স ব্যাসে রাখি আমরা তার মানে এখানে কারেন্ট ফ্লো হবে না তাই না রিভার্স ব্যাসে থাকলে কোনো কারেন্ট ফ্লো হয় না এটাই আইডিয়াল ভাবে চিন্তা করলে কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করলে অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হয় খুবই অল্প তো যখন এই পাশের পথটা আমি একদম খুলে ফেলবো এমিটার আর বেস তখন যে কারেন্ট ফ্লোটা হবে কালেক্টর টু বেস তখন সেই কারেন্ট ফ্লোটাকে আমরা আইসিবিও বলতেছি মানে কালেক্টর থেকে বেজের দিকে কারেন্ট ফ্লো যে কালেক্টর থেকে বেজের দিকে কারেন্ট ফ্লো সি থেকে বি এর দিকে যখন এমিটারটা ওপেন কেন এমিটার ওপেন কারণ যদি এমিটার কানেক্টেড থাকে এই পথে তো এমিটারের জন্য কারেন্ট ফ্লো হইতে পারে তখন আমি কালেক্টর টু বেজের কারেন্টটা পাবো না মানে এক্সালটা পাবো না এই হচ্ছে অবস্থা এটা একবার ডেফিনেশন দেখলাম যে আসছে তো ডেফিনেশন এইভাবে এটা দেখেই দিতে পারবে ডেফিনেশন আর কি ডেফিনেশনটা কি কালেক্টর থেকে বেজে যে কারেন্ট ফ্লোটা হবে যখন এমিটারটা ওপেন এখানে কালেক্টর বেজ আছে আর বাকি থাকলো কি এমিটারটা ওপেন থাকবে আর একটা কারেন্ট আছে সেটা হচ্ছে আই সি ই ও এটার ডেফিনেশন কি হবে কালেক্টর থেকে এমিটারের দিকে যে কারেন্টটা ফ্লো হবে যখন বেসটা ওপেন দেখো সি আর ই আছে বাকি থাকলো বি কালেক্টর এমিটার বেস এটাও ডেফিনেশনে আছে যেহেতু এইটা এক্সামে আসছে এটাও সম্ভাবনা আছে আচ্ছা এটা দেখেই ছবি আঁকা যায় যে the current flow from collector to emitter when base is open that current is called ICO হয়ে গেল এটাই মার্ক দিয়ে দিবে এটা দেখেই বোঝা যায় বলতে পারবো আচ্ছা ফাইন্ড দ্য বেস তো
এইটা যেটা বলতেছে কোনটা বলি, সার্কিট কে আঁকছে, এই যে আঁকছে, এই অ্যাক্রসে দেখো এই পাশে হচ্ছে আমাদের এমিটার, এই পাশে হচ্ছে আমাদের এমিটার, কালেক্টর, এই যে আমাদের বেস। দেখো কালেক্টরে একটা রেজিস্টর আছে, সেই রেজিস্টরের মান হচ্ছে 2 কিলো ওহম এবং তার অ্যাক্রসে 2 ভোল্টেজ আছে, সেটা দেওয়াই আছে। তার মানে কালেক্টর কারেন্টটা কত হবে, তোমার ভি ভাগ আর, মানে 2 ধরো ভি ডিভাইড আর, আইসিটা হবে, আর ভি হচ্ছে কত 2, আর আর হচ্ছে এখানে 2 কিলো ওহম, তার মানে হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হইলো আর কি। আচ্ছা এইখানে লিখি, আচ্ছা 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে, তার মানে বোঝা যাচ্ছে আইসিটা হবে 2 মিলি অ্যাম্পিয়ার। এখন আমাদের কোশ্চেন হচ্ছে আইবি বের করা লাগবে। এখন আইসি জানি, আর কি জানি এখানে, আলফাও জানি। তো আলফা যেহেতু জানি, আলফা ইকুয়াল টু কি, আইসি ডিভাইড আইই। আলফা কত 0.95 মনে হচ্ছে নাকি, হ্যাঁ 0.95, তো 0.95 নাও হালকা আলফা, আর আইসিটা কত 2 মিলি অ্যাম্পিয়ার পাইছে, আইটা আমরা জানি না। তো পরে যদি যাও আইটা তখন আসবে কি 0, আইটা 2 মিলি অ্যাম্পিয়ার ডিভাইড 0.95, এটা যদি ক্যালকুলেশন করো, ও আইটা 1 আসছে, আমি ভুলে গেছি, 2/2 তো 1 হয়, এটা 1 হবে। তো তাই যদি হয় তাহলে এই যে এখানে 1 মিলি অ্যাম্পিয়ার, ওকে। তাহলে উপরে আমাদের আইসি হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, তো এখানে আমাদের স্যার 1 মিটিং আর 4 মিনিট আছে। স্যার 4 মিটিং মিনিট এর পর মনে টাইমটা হয় অফ বাড়িয়ে হয়ে দেন। যাবে। নতুন করে আবার দিতে আর হবে। হ্যাঁ স্যার নতুন করে কল মিট কেটে আবার নতুন করে দিতে হবে, নাহলে সাবস্ক্রিপশন নেওয়া লাগবে স্যার আপনাকে। শিডিউল করে রাখলে তো সাধারণত অনেকক্ষণই হইতো। স্যার পার্সোনাল মেল থেকে স্যার 1 এখন ঘন্টার বেশি হয় না। আর স্যার মোবাইল আচ্ছা থেকে 4 যদি, মিনিট আছে না, স্যার মোবাইল থেকে ঠিক যদি আছে। ক্রিয়েট করতেন তাহলে থাকতো। ও আচ্ছা দেখি 4 মিনিট আগে শেষ হোক, আমি একটা ক্রিয়েট করে পাঠিয়ে 3 দিচ্ছি। মিনিট হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে। তো এই কারেন্টটা হচ্ছে আমাদের, তখন তুমি আই কারেন্টটা পেয়ে যাবা। আই কারেন্ট পেয়ে গেলে সেখান থেকে তো এই যে ফর্মুলা থেকে তুমি অনায়াসে বের করে ফেলতে পারো আইসি কারেন্ট কত। তো পরেরগুলা আপাতত তোমরা দেখবা। আর মানে কমন বেস যেটা, তো কমন বেজের এই যে আমাদের ইনপুট একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, কমন বেজে আমরা কি করি, এমিটার কারেন্টটা হচ্ছে ইনপুটে যায়, আর ভোল্টেজ হচ্ছে এমিটার, আর এই যে আমরা যদি আঁকি আর কি, তো আমাদের এমিটার কারেন্টটা এদিকে যায় বেজে, এটা হচ্ছে বেস, আর এই যে আমাদের কালেক্টর। তো এই যে এখানকার যে ভোল্টেজ, ধরো এখানকার যে ভোল্টেজ, এটা বাড়াইলে আমাদের কারেন্ট ফ্লোটা বেশি হবে, সেটা এটা বাড়াইলে কেমন কারেন্ট ফ্লোটা হয় সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। কিসের কারেন্ট ফ্লো, এমিটার কারেন্ট ফ্লো, কারণ এমিটারটা ইনপুট, এটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, মানে ইনপুটের ভোল্টেজ চেঞ্জ করবো তাহলে ইনপুটের কারেন্ট কিভাবে চেঞ্জ হয় আর কি। এটা অনেক সময় দিতে পারে, যে দিছে নাকি কখনো আমি দেখিনি, কোনো কোশ্চেন পাইনি, কারণ এগুলো অতটা ইসের না আর কি। মেনলি ট্রানজিস্টর থেকে হচ্ছে কমন এমিটারের ম্যাথ গুলো আসে। আচ্ছা, তো আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয়, এই যে দেখো আউটপুটে কি আমরা হচ্ছে কি থেকে নিই, আউটপুট কমন বেজের আউটপুট নিই কালেক্টরের ওই পাশ থেকে, কালেক্টরের বেস থেকে। এটা হচ্ছে আমাদের বেস, এটা কালেক্টর, এটা এমিটার। আচ্ছা আচ্ছা, আউটপুটটা হচ্ছে আমরা এই পাশ থেকে নিই কালেক্টর। তো দেখো তুমি এই পাশে ভোল্টেজ যত বাড়াবো আউটপুটটা তত সেই অনুযায়ী কিভাবে চেঞ্জ হয় সেটা হচ্ছে দেখাচ্ছে। তো আমাদের আউটপুটটা ডিপেন্ড করে আসলে ইনপুট কারেন্টের উপর, এই ক্যারেক্টারিস্টিক্স তাই দেখাচ্ছে আর কি, যে তুমি যদি
আউটপুট ভোল্টেজ মানে কালেক্টর টু বেজের ভোল্টেজ বাড়াও না কেন একটা নির্দিষ্ট ইসের পর ফিক্স থাকে। সেটা যেমন এমিটার কারেন্ট যদি 0 অ্যাম্পিয়ার হয় তাহলে এর বেশি আর বাড়বে না। এমিটার কারেন্ট 1 অ্যাম্পিয়ার স্যার আর হলে কয়েক সেকেন্ডের আউটপুট ভিতরে অফ কারেন্ট হয়ে যাবে, 4-5 সেকেন্ডের ভিতরে মিট অফ হয়ে ওকে যাবে। ঠিক আছে নতুনই দিচ্ছি। স্যার আজকে ট্রানজিস্টর রিপ্রেজেন্ট থাকুক, আমাদের তো আরেকটা ক্লাস আছে শনিবারে। না না শোনো শেষ হয়ে যাচ্ছে আর হয়তো 10-15 মিনিট লাগবে, খামাখা আর এক্সটেন্ড ই করার দরকার নেই। স্যার কুইজ নেই একটু কিছু বললেন স্যার। হ্যাঁ কুইজ নিয়ে বলবো সমস্যা নেই। আর এটা 10-15 মিনিটে শেষ হয়ে যাচ্ছে, 10-15 ম্যাক্সিমাম। ওকে শেয়ার স্ক্রিন। আচ্ছা শুরু করেন স্যার, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ তো আমাদের যে ব্যাপারটা হয় যে আমাদের আচ্ছা তো এই যে এইখানে যে ইনপুট, এখানে যে কারেন্টটা ইনপুট ঢুকবে এই প্রান্তে, এটা যদি কম হয় তাহলে আউটপুটে কম পাবো, এটা যদি বেশি হয় বেশি পাবো। এখন আউটপুট কারেন্টটা শুধুমাত্র ইনপুট কারেন্টের উপর ডিপেন্ড করতেছে এইখানে। এই জন্য দেখো যে ভোল্টেজ যতই বাড়ে না কেন, যদি ইনপুট কারেন্ট 0 হয় এমিটার কারেন্ট তাহলে নিচে থাকে, আর এমিটার কারেন্ট বাড়লে যে উপরে আউটপুট সিও বাড়ে। মূলত এই যে দেখো আমাদের আই ই সমান কি, আইসি যোগ আই বি, তো বিটা তো খুব কম হয় 0 কাছাকাছি, তো আমরা বলতে পারি যে আই ই একদম অ্যাপ্রক্সিমেটলি আইসি এর সমান হয়। তো এই জন্য দেখো আই 2 মিলি অ্যাম্পিয়ার, এখানে দেখো 2 এর কাছাকাছি, আই 3 মিলি অ্যাম্পিয়ার, এই যে দেখো 3 এর কাছাকাছি, তো 4 মিলি অ্যাম্পিয়ার 4 এর কাছাকাছি, এরকম আর কি। আউটপুট কারেন্টটা মানে কালেক্টর কারেন্টটা ডিপেন্ড করবে ইনপুট এমিটার কারেন্টের উপর, আর সেই এমিটার কারেন্টটা ডিপেন্ড করবে ইনপুট সিগন্যালের উপর আর কি, সিগন্যালটা কেমন হবে। এই হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এবার আসি কমন এমিটার কানেকশন। কমন এমিটার কানেকশন কি, এমিটারটা কমন থাকতেছে, দেখো ইনপুট নিচ্ছে বেজ আর এমিটার থেকে, আউটপুট নিচ্ছে কালেক্টর আর এমিটার থেকে। তাহলে কমন দুই ক্ষেত্রে কি, ইনপুট এবং আউটপুটের কমন হচ্ছে আমাদের এমিটারটা কমন, এই জন্য কমন বেজ এমিটার। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। ওকে তো এইটার ক্ষেত্রে আমাদের যার একটা ফর্মুলা, আমাদের কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বিটা ইকুয়াল টু আইসি ডিভাইড আইবি। ওই যে বললাম না বিটা যেহেতু তাহলে নিচে বি থাকবে,
এখন এই নিয়ে ম্যাথ আছে। আচ্ছা, আর এই ফর্মুলা দেখি যে তোমাদের ম্যাথ আছে বইতে কয়েকটা, এক্সামে আসতে দেখিনি অবশ্য। এই একটা মনে রাখলে হবে, বিটা ইকুয়াল টু আলফা ডিভাইড 1 মাইনাস আলফা, এই একটা। এখান থেকে আলফাতে কনভার্ট করতে পারবা, বিটা থেকে কনভার্ট করতে পারবে। আচ্ছা, এখন এই যে কমন এমিটার, এতে যদি বেজ ওপেন থাকে তাহলে এমিটার থেকে কালেক্টর থেকে এমিটার কতটুকু কারেন্ট ফ্লো হবে সেটা হচ্ছে আইসিইউ। এটা এক্সামে আসতে পারে, কারণ আইসিবিও যেহেতু একজন দিছিল, তো কেউ নতুন করে এক্সাম কোশ্চেন দিতে গেলে আইসিইউ দিয়ে দিবে এরকম। আচ্ছা, এখন আমরা হচ্ছে আচ্ছা এই টেস্ট গুলো লাগবে না, এটা সিলেবাসে নেই, মেজারমেন্ট অফ লিকেজ কারেন্ট টেস্ট। আচ্ছা, এখন পরে ম্যাথ গুলোতে যাই। যেমন এইখানে আমাদের বলছে যে বিটার মান বের করো, আলফা হচ্ছে 0.9, 0.98, 0.99। তো বিটা ইকুয়াল টু হচ্ছে কি আলফা ডিভাইড 1 মাইনাস আলফা। তো আলফার মান এই যে এখান থেকে নিয়ে বসাও, বিটা পেয়ে যাবো প্রত্যেক ক্ষেত্রে, হয়ে গেল। এখান থেকে তুমি আলফা ইকুয়াল টু ফর্মুলা আনতে পারবা। তো ডিভাইড 1 মাইনাস আলফা প্লাস 1 বেশ 1 যোগ করলে তাহলে 1 প্লাস 1 মাইনাস আলফা ডিভাইড 1 মাইনাস আলফা। আচ্ছা, মাইনাস 1 করব। আচ্ছা যাক, এটা তোমাদের প্রুফটা লাগবে না, এটা শর্টকাটে মনে রাখলে হবে। আচ্ছা, পরে ম্যাথে ঢুকে তাহলে বুঝতে পারবো। এই যে দেখো পরে ম্যাথটা আমাদের কি বলতেছে, কথা কেটে আসলে বইলো। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব, সবাইকে আসতে বলে একটু পরে নিব, অ্যাটেন্ডেন্সের সময়ের জন্য থাকে। আচ্ছা, তো এখন দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, বিটা দেওয়া আছে, আইবি দেওয়া আছে, আর হ্যাঁ আইবি দেওয়া আছে। তো আমাদের বের করতে হবে হচ্ছে কি আইই। তো বিটার সাথে সম্পর্ক কি আইসি ডিভাইড হচ্ছে আইবি। তো আমাদের কি কি দেওয়া আছে, আইবি দেওয়া আছে, তো আইবির মান এখানে বসাও, তাহলে তুমি পেয়ে যাবা আইসি। আইসি যখন পেয়ে যাবা তখন আই এর মান বের করতে, আই মানে কি আইসি যোগ আই বি। তো আইবির মান অলরেডি জানো, আইবির মান বসাও, আই এর মান তখন পেয়ে যাবা। আইসির মান এখান থেকে বসাও, আইসির মান এখান থেকে, আইবির মান দেওয়া আছে, আর সরি আইবির মান দেওয়া আছে, আইসির মান পেয়ে যাবে আর কি, মানে দুটো ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে আর কি। আইবির মান দেওয়া আছে, আইসির মান পেয়ে যাবা, আর আইসি যোগ আইবি যোগ করলে আই পেয়ে যাবা, সেখান থেকে পেয়ে যাবা। ওকে, তারপর কোশ্চেনে কি তোমার আলফার মান বের করতে হবে। তো তুমি যে বিটার মান দেওয়া আছে, তুমি যে এই ইকুয়েশনে যদি বিটার মান বসাও, এখানে আলফা ক্যালকুলেট করে পেয়ে যাবে যে প্রথম ইকুয়েশনে। অথবা এটা যদি আবার মনে মুখস্থ রাখতে চাও এটাও করতে পারো, একই ওই ইকুয়েশন থেকে মূলত এটা আসে, উল্টা ক্যালকুলেশন করলে। তো আইসি ইকুয়াল টু আলফা ইনটু আই, আলফা বিটা দুইটাই পেয়ে গেছো, সেখান থেকে আইসি দুই ক্ষেত্রে বের করে নিতে পারো। আচ্ছা, এই ম্যাথটা একবার এক্সামে আসছে, এই ম্যাথটা আমাদের বের করতে হবে কি এই পাশে 1 কিলো ওহম একটা রেজিস্ট্যান্স আছে এবং এর অ্যাক্রসে 1 ভোল্ট ভোল্টেজ পার্থক্য আছে, এটা গিভেন। আমাদের বের করতে হবে হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট ফর কমন এমিটার কানেকশন, ফাইন্ড দ্য কারেন্ট ফর কমন এমিটার। তাহলে আইই বের করতে হবে নাকি ফাইন্ড দ্য বেস কারেন্ট, সরি বেস কারেন্ট আইবি বের করতে হবে। এখানে কি কি দেওয়া আছে আমাদের, দেখো বিটা দেওয়া আছে, বিটা ইকুয়াল টু 45। তো বিটা কার সাথে সম্পর্ক, বিটা হচ্ছে আইসি ডিভাইড আইবি। তো আমাদের আইবিটা কত, আইবিটা আমরা দেওয়া নেই, আইবিটাই আমাদের বের করতে হবে। তো তার মানে আইসি আইবি হচ্ছে আইসি ডিভাইড হচ্ছে বিটা। তো আইসিটা কিভাবে বের করতে পারি, দেখো এই যে এই রেজিস্টারে যতটুকু কারেন্ট যাচ্ছে সেটাই আইসি আসলে। তো এই রেজিস্টারে ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট ডিভাইড অন, তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে ওটা দিয়ে। তো আইসির মান 1 বসাও আর বিটার ভ্যালু 45 বসাও, তাহলে আইবি পেয়ে বুঝি নাই যাবে। স্যার, বুঝি নাই। যখন আইবি পেয়ে যাবে এটা আমাদের চাচ্ছে। আচ্ছা, আবার স্যার বলতেছি, আপনি যে বললেন কত কি মানে কত কিলো গেল, এটাই আইবি, এটা মানে বুঝি নাই। আইবি ওকে। তো আমি দেখো বিটা সম্পর্ক কি, বিটা সম্পর্ক হচ্ছে আইসি ডিভাইড আইবি। আমাদের বের করতে হবে আইবি, কারণ বেস কারেন্ট বের করতে হবে। তো বিটার সম্পর্ক ফর্মুলা হচ্ছে আইসি ডিভাইড আইবি, মানে আইবিটা বের করতে হবে। তো আইবি এই পাশে আসলে বিটা ওই পাশে গেলে আইসি ডিভাইড বিটা হয়। এখন আইসিটা বের করা লাগবে আগে। আইসি হচ্ছে এই রোদ দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে এটা আসলে আইসি। আচ্ছা, তো রোদ দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, রোদ হচ্ছে 1 ভোল্ট, ভোল্টেজ হচ্ছে রোদ হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো আইসি তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার, আর বিটা কত, বিটা হচ্ছে 45,
এখান থেকে তুমি আই বি পাবা, মানে বেস কারেন্ট পাবা। আমাদের সেই বেস কারেন্টটাই দেখো বের করতে বলতেছে, এটাই হয়ে গেল। এটা ছোট ম্যাথ, এটা এক্সামে আসছে। এই যে দেখো, এই যে কোশ্চেন, এটা আসছে। আচ্ছা, পরে পরে কোশ্চেনে সেম কোশ্চেন, কালেক্টর এমিটার ভোল্টেজ নির্ণয় করতে হবে আর বেস কারেন্ট নির্ণয় করতে হবে। আগে বেস কারেন্ট নির্ণয় করি। এখানে কি দেওয়া আছে আমাদের? এটা 0.5 ভোল্ট আর এই যে আলফা দেওয়া আছে। তো আলফার সম্পর্ক কি? আলফার ফর্মুলা হচ্ছে আইসি ডিভাইড আই ই। তখন আই ই আমি আইসি বের করতে পারবো, সেখান থেকে আইটা বের করতে পারবো যেহেতু আলফা দেওয়া আছে। আলফা কত? আলফা হচ্ছে 0.96 0.96 ইকুয়াল টু আইসি। আইসি আমি জানি না, কিন্তু আইসি এই যে নিচ থেকে আমি বের করব, কারণ এই যে আইসি দেখো এই রেজিস্টারতে যতটুকু কারেন্ট ফ্লো হবে সেটাই আমাদের আইসি আসলে, তাই না? তো রেজিস্টার জি অ্যাক্রস স্যার। হচ্ছে 0.5 ভোল্ট আর 800 ওহম রোধ। এখান থেকে তুমি 0.5 ডিভাইড, মানে এখান থেকে তুমি অ্যাম্পিয়ারে নিতে পারো, মিলি অ্যাম্পিয়ারও নিতে পারো। তো মিলি অ্যাম্পিয়ার নিলে 0.8 ইন্টু 10 ইনভার্স 3, মানে হচ্ছে এটা করলে 5/8 ইন্টু 5 ডিভাইড 8 মিলি অ্যাম্পিয়ার পাবো আর কি। আচ্ছা, যাই হোক, যা পাবা তাই। তার মানে আমরা এখান থেকেই পাবো, আইসিটা পেয়ে যাব। তো আইসি যদি পাই, তার মানে হচ্ছে আইসি ডিভাইড আই ই। তার মানে আই কিভাবে পাবো? আইসি ডিভাইড 0.96, এরকম করে আমরা আই টা পেয়ে যাব। আইটা যখন পেয়ে যাব, তো তুমি কি কি জানো? আই এর ফর্মুলা কি জানি? আই ইকুয়াল টু হচ্ছে আইসি যোগ আইবি। আমার বের করতে হবে আইবি। তো আইসি এ যে এই যে এখান থেকে বের করলাম 0.5 ডিভাইড 800, আর আইইটা এই ফর্মুলা থেকে 0.96 দ্বারা ভাগ দিয়ে আইসি কে, তাহলে এইটা জানি, আবার আইসিও জানি, বের করা লাগবে আইবিটা, জাস্ট বিয়োগ করে দিব, হয়ে যাবে। এখন কালেক্টর এমিটার ভোল্টেজ চাচ্ছে আমাদের। কালেক্টর কোন প্রান্ত? এই প্রান্ত কালেক্টর, এমিটার হচ্ছে এই প্রান্ত। তো দেখো তো এই দুই প্রান্তের ভোল্টেজ চাচ্ছে। তো এই লিড আর এই লিডের ভোল্টেজ পার্থক্য। তো এটা তো একটা সোজা তার, তাহলে এইখানে যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, তাহলে এই দুই প্রান্তের যে ভোল্টেজ সেটা আমাদের ভোল্টেজ ডিফারেন্স হবে। আমি আবার একটু দেখাই। প্রথম ক্ষেত্রে তো আইবি আমরা পেয়ে গেলাম। ঝিলিমিলি এখন আমাদের ঝিলিমিলি বলতেছে কালেক্টর টু এমিটারের ভোল্টেজ বের করো। কালেক্টর হচ্ছে আমাদের এইটা, কালেক্টর হচ্ছে এইটা, আর এমিটার হচ্ছে এইটা। এই দুই প্রান্তের ভোল্টেজ বের করা লাগবে, কত ভোল্টেজ ডিফারেন্স আছে। তো এই পয়েন্ট আর এই পয়েন্ট তো সেম, কারণ একই একটা তার দ্বারা যুক্ত। আচ্ছা, আর এই পয়েন্ট হচ্ছে সেম, তার মানে এইটুকুর হচ্ছে ভোল্টেজ বের করা লাগবে। তো এটা যদি তুমি ম্যাথ না করতে যাবে, সরাসরি দেখে বোঝা যাচ্ছে যে এখানে 8 ভোল্ট আর 0.5 ভোল্ট, 8.5 ভোল্ট হবে কালেক্টর টু এমিটার ভোল্টেজ। কিন্তু তুমি যদি বুঝতে অসুবিধা হয়, কেভিএল যদি অ্যাপ্লাই করো, সরি কেসিএল কেভিএল এগুলো যদি অ্যাপ্লাই করো, স্যার তাহলে দেখো স্যার এখানে এটা একটা লুপ আরেকবার স্যার চিন্তা বুঝিনি করো। স্যার আমার আরেকবার হ্যাঁ হ্যাঁ, তো আমাদের বের করতে হবে কালেক্টর টু এমিটার ভোল্টেজ। তো কালেক্টর টু এমিটার, তাহলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস নাও। এখন আমরা লুপ যদি চিন্তা করি এইভাবে, তাহলে দেখো এই পাশটা যে ঢুকো, এই পাশে হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ 8 ভোল্ট প্লাস পজিটিভ 0.5 ভোল্ট। কেন পজিটিভ? কেন কারেন্ট এই পাশে ঢুকতেছে, তার মানে এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ, প্লাস সরি প্লাস, আচ্ছা, প্লাস ভিসিই ইকুয়াল টু 0। তাহলে ভিসিই ইকুয়াল হচ্ছে 8 মাইনাস 0.5 মানে হচ্ছে 7.5 ভোল্ট। বুঝছো এটা, নাকি আবার একটু দেখাবো? হ্যালো জি স্যার আরেকবার দেখান। হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা জি স্যার। আচ্ছা, স্যার আপনার কাছে কি কোনো পেন আছে নাকি মাউস দিয়ে আঁকতেছে?
বুঝিনি। এটা কি মাউস দিয়ে আঁকতেছেন নাকি আপনার কাছে পেন আছে কোনো এক্সট্রা? না মাউস না, আমার সিনিয়র ভাইয়ের কাছ থেকে যে কি একটা প্যাড আমি আজকেই ফার্স্ট ইউজ করতেছি এবং আমার মেকানিজমও জানি না, এজন্য আঁকতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, মাঝে মাঝে মাউস ইউজ করতেছি, মাঝে মাঝে এটা। আচ্ছা দেখো, এখন আমাদের বের করা লাগবে এই ভোল্টেজটা, কারণ এটা সি এটা ই, আর এখানে নেগেটিভ পজিটিভ পাকলাম, আর রেজিস্টার অ্যাক্রসে এই পাশে প্লাস এই পাশে মাইনাস, কারণ কারেন্টটা এদিকে ফলো হচ্ছে। আচ্ছা, এবার আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, যে কোনো একটা পয়েন্ট থেকে চিন্তা করো, কারেন্ট যেহেতু এইভাবে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই যে এখান থেকে তাহলে এইদিকে আগে আসে মাইনাস, তাহলে -8 লেখা লাগবে। তারপরে রেজিস্টার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা প্লাস আসে, আগে আসে প্লাস, মানে কারেন্টের ডিরেকশন আসলে ওখানে 0.5 ভোল্ট প্লাস, এই যে কারেন্ট যখন ঘুরে আসবে এখানে দেখো আগে প্লাস প্রান্তটা সামনে আসে, তাহলে প্লাস ভিসি ইকুয়াল টু 0। তো এখন ভিসি বের করো, ইকুয়াল টু হচ্ছে 8 মাইনাস 0.5, ওই পাশে নিয়ে গেলে 7.5 ভোল্ট। বুঝতে পারছো? ফার্স্টে আমরা যে কাজ করছি সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশন আগে ধরে নিছি, কারেন্টের ডিরেকশন দেওয়া আছে, এই যে এইদিকে হচ্ছে দেওয়া আছে। ওকে, তাহলে এটা তো একটা ব্যাটারি, ব্যাটারি তো নেগেটিভ পজিটিভ ফিক্সড, কিন্তু রেজিস্টার অ্যাক্রসে কারেন্ট যদি এদিক থেকে ফলো হচ্ছে জন্য এখানে প্লাস, কারেন্ট যদি এদিক থেকে ফলো হতো তাহলে উপরে প্লাস হতো, নিচে হচ্ছে মাইনাস। আর ভিসি যদি বের করতে বলছে তার মানে সি প্লাস হবে ই মাইনাস হবে। এবার আমরা লুপ কমপ্লিট করি। তুমি যদি এখান থেকে শুরু করো, যে আমি এখান থেকে শুরু করব, তাহলে এরকম করে ঘুরে আসবো, তাহলে ওখান থেকে শুরু করলে দেখো ভিসি আগে প্লাস, প্লাসে ঢুকতেছে জন্য সামনে প্লাস, প্লাস পরে দেখো প্লাস না মাইনাস, কারণ কারেন্টের ডিরেকশন আমরা ওই লুপে যে ঘুরতে চাই, এই যে এই লুপে যদি ঘুরতে চাই, এই যে এই লুপে যদি ঘুরতে চাই তাহলে এই ব্যাটারি না মাইনাস আগে আসে, এজন্য এখানে -8। তারপরে এখান থেকে যদি আরো ঘুরে এইদিকে আসতে চাই তাহলে দেখো রেজিস্টার প্লাস প্রান্ত আসে, তাহলে প্লাস রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ দেওয়া আছে আমাদের 0.5 ইকুয়াল টু 0, সেখান থেকে ভিসি সলভ করতে বলতেছে। এই হচ্ছে অ্যান্সার 7.5। আবার একটু দেখো তোমরা। আচ্ছা, পরের ম্যাথটা কি? আচ্ছা, এইটা আপাতত লাগবে, এটা দেখো তোমরা। আচ্ছা, তারপরে ম্যাথগুলো আইসিইউ আইসিবিইউ এগুলো সাধারণত দেয় না হিসাবে, দিতে দেখিনি। তারপরে দেখো, না বুঝলে আমাকে বললো আর কি। আচ্ছা, এই ম্যাথটা আছে ডিটারমাইন, এই ম্যাথটা মনে একবার আসছে, এটা না 10 ভোল্ট। আচ্ছা হ্যাঁ, মনে হচ্ছে 10 এর জায়গায় 5 দিছে, এবার এরকম কিছু চেঞ্জ করে দিছে। আচ্ছা, বয়স তো আমাদের বলতেছে হচ্ছে ডিটারমাইন দ্য ভিসিবি। আচ্ছা, অবশ্য ম্যাথ আমি আবার দেখাবো ক্লাসের সামনের উইকটা, ম্যাথই এরকম দেখাবো যারা প্রবলেম সলভ করব। তো আমাদের এখানে বের করতে হবে কি ভিসিবি, মানে এই যে সি, এই যে এখানে হচ্ছে আমাদের সি, সি এখানে হচ্ছে বি, তাহলে এই প্লাস মাইনাস এই ভোল্টেজটা বের করতে হবে। তো তার আগে তোমার এইখানকার ভোল্টেজটা লাগবে। এখানকার ভোল্টেজ কিভাবে বের করতে পারি আমরা? এই কারেন্টটা বের করে, এই কারেন্টটা কি, এই কারেন্টটা যদি বের করতে পারো, এই কারেন্টটা হচ্ছে আইসি কারেন্ট। আইসি কারেন্ট কিসের কি কি দেওয়া আছে এখানে? বিটা দেওয়া আছে, বিটা ইকুয়াল টু 150, বিটা ইকুয়াল টু আইসি ডিভাইড আইবি। তো আইবি হচ্ছে, আইবি আমরা জানি না, তার মানে আইবি একা বের করা লাগবে। আচ্ছা, আইবি এখান থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করলে মানে হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করলে হচ্ছে তুমি যে ইটা পাবা কারেন্ট, এখানে আইবিটা পেয়ে যাবা। এটা আমরা ক্লাসে দরকার আবার দেখবো নি। আইবি যখন পাবা, আইবির ফর্মুলা এখানে বসে আইসিটা পাবা, আইসি যখন পাবা এইখানে ভোল্টেজ ড্রপটা পাবা, তারপরে এই ভোল্টেজ ড্রপ যোগ করলে বা যোগ বিয়োগ করলে তুমি ভিসিবি পাবা। এটা মানে একবার এক্সামে আসছে। আর পরেরটা তো যে বেটা দেওয়া আছে, আলফা বের করা লাগবে, ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে। তারপরে কমন এমিটার মোটামুটি শেষের দিকে, এইগুলো আর আসবে না। আচ্ছা, তারপরে থাকলে কমন কালেক্টর। আচ্ছা, কমন এমিটার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম? এই যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, তোমার ভোল্টেজ বেস টু এমিটার ভোল্টেজ বাড়াইলে আইবি কারেন্ট, এর ক্ষেত্রে ইনপুট কারেন্ট হচ্ছে আইবি, আর কমন বেসের ক্ষেত্রে ইনপুট কারেন্ট ছিল আমাদের আইই। তো এই যে এরকম হয়। আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যেটা, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, বেস কারেন্ট যত বাড়বে আউটপুট তত বাড়বে। বেস কারেন্ট দেখো 1.5 এর জন্য আউটপুট আইসি কারেন্ট এই যে এখানে যে ফিক্স থাকতেছে, বেস কারেন্ট যখন বাড়াই ফেলতেছো তখন আউটপুট কারেন্ট মানে আইসি এরকম ফিক্স থাকতেছে, এরকম করে বাড়ে। আচ্ছা, এবার আসি আমাদের কমন কালেক্টর।
কমন কালেক্টরটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ এটা তেমন এক্সামে আসে না এবং ইম্প্র্যাকটিক্যালও বেশি একটা তোমার ইউজ করা হয় না। কমন কালেক্টরকে দেখো, এই যে আমাদের কালেক্টরটা ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যালের কমন, এই জন্য এটা। তো এটা দেখো ক্যারেক্টারিস্টিক সেরকম নাই, এটা কিছু সেরকম লাগবে না। দেখো ক্যারেক্টারিস্টিক্স ইনপুট ক্যারেক্টার আউটপুট ক্যারেক্টার নাই, কারণ হচ্ছে সেরকম নাই, মানে ইউজ হয় না। তো কম্পারিজনে যদি আসি, এটা একটু মনে রাখবা, মানে বা দেখে রাখো কমন বেজে হচ্ছে ইনপুট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শেষ হয়ে গেছে, দেখো আর নেই, 2 মিনিট লাগবে। আচ্ছা কম্পারিজনে শেষ, দেখো সিলেবাসে কম্পারিজনের পরে আর নাই। এই যে কম্পারিজন অফ ট্রানজিস্টর, তারপরে মিড এক্সাম শেষ, আর 2 মিনিট থাকো। আচ্ছা আমাদের যে কমন বেজের ইনপুট রেজিস্ট্যান্স থাকে খুব কম, আর আউটপুট রেজিস্ট্যান্স থাকে অনেক বেশি। কমন কালেক্টরের ইনপুট রেজিস্ট্যান্স খুব একটা কম থাকে না, মডারেট, এবং আউটপুট রেজিস্ট্যান্স খুব বেশি থাকে না। এখানে দেখো 450 কিলো ওহম, এর মাত্র 45 কিলো ওহম। আর কমন কালেক্টরের ইনপুট রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে, আউটপুট রেজিস্ট্যান্স অনেক কম থাকে। আচ্ছা বাদ বাকি সব ক্লাসে বলবো। এই হচ্ছে অবস্থা। এইখানে একটু তোমরা বইতে এই তিনটা একটু পড়ো, কমন কালেক্টর সার্কিটের ক্যারেক্টারিস্টিক, অনেক সময় এখান থেকে তোমার যে 1 মার্কের কোশ্চেন থাকতে পারে, এটা ইম্পর্টেন্ট অনেক। এই আর কি, এই হচ্ছে আমাদের সিলেবাস, এইটুকুই। সিলেবাসে সেরকম কিছু নাই, এগুলো আর নেই আর কি। ওই কম্পারিজন পর্যন্ত শেষ, এই যে 8.15 আগ পর্যন্ত, এই যে কম্পারিজন পর্যন্ত শেষ। তো আমরা নেক্সট যত এক্সাম আছে সেগুলো তো হচ্ছে আমরা করে নেব আর কি, মানে সরি নেক্সট যে ক্লাস আছে আমরা কোশ্চেন সলভ করব, বা হচ্ছে যার যে প্রবলেম আছে ম্যাথ প্রবলেম এগুলো সলভ করব আর কি। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দাও, যারা যারা নেই বা অ্যাটেন্ডেন্স দিতে। স্যার কুইজের ব্যাপারে তো আজকে কিছু বললেন না স্যার, আপনি না বললেন আজকে বলে দিবেন। ও আচ্ছা, কুইজ হচ্ছে তোমরা কোন 2 সেকশনে আছো না? কুইজে জি স্যার। স্যার সাউন্ড অনেক আস্তে আসতেছে। আচ্ছা আমরা একটু দেখি সিলেবাস। আচ্ছা ফার্স্ট কথা, মিড এক্সামে যতগুলো তোমার হচ্ছে এ নাম্বার কোশ্চেন আছে, মানে 1 নাম্বারের কোশ্চেন, এগুলো আগে পড়বা। কুইজের জন্য হচ্ছে 5 মার্কের আমি একটা সাজেশন দিব, ওইটাতে তো পড়লে আর বাকি 5 মার্কের হচ্ছে যেমন কে সেকশনের বাকি 5 মার্কে হচ্ছে আমি হয়তো থিওরি কিছু একটা বর্ণনা করতে হবে, যে যেমন হচ্ছে ধরো ব্যারিয়ার পটেনশিয়াল কিভাবে ফর্ম করে, তারপরে হচ্ছে ডায়োডের ক্ষেত্রে। আচ্ছা একটু সিলেবাস দেখলে বুঝতে পারবো। আচ্ছা থিওরি কোশ্চেন হচ্ছে, আচ্ছা আমার সাজেশনটা অন করলে আরো বেশি ভালো হবে। সরি সাজেশন বলতেছি, অ্যাসাইনমেন্ট। আচ্ছা আমি মোটামুটি চোখ বুলাই এইগুলো হচ্ছে করছিলাম আর কি। তো একটা কোশ্চেন তো আমি তোমাদের সাজেশন দিয়ে দেব, আর যে আমাদের যে কোশ্চেন ছোট ছোট কোশ্চেন, সেমিকন্ডাক্টর কি, যে কন্ডাক্টর এবং ইনসুলেটর মাঝামাঝি হচ্ছে কন্ডাক্টিভিটি দেখে, সেটা সেমিকন্ডাক্টর। কি টাইপ বন্ডস, কোভ্যালেন্ট বন্ডস, বা বাংলায় সমযোজী, তো ওখানে তো বাংলায় লিখতে পারবে না, ইংলিশ দেখলো ওয়ার্ড তোমার মনে পড়তেছে না এরকম। কমনলি ইউজ সেমিকন্ডাক্টর কি ম্যাটেরিয়াল হচ্ছে সিলিকন আর জার্মেনিয়াম। আচ্ছা তো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এটা একটু বই থেকে দেখবা। মূলত আমাদের কি হয়, টেম্পারেচার বাড়াইলে সাধারণত রেজিস্ট্যান্স বেড়ে যায়, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে শুধুমাত্র টেম্পারেচার বাড়াইলেও ওর হচ্ছে রেজিস্ট্যান্স কমে যায়, আর টেম্পারেচার কমাইলে রেজিস্ট্যান্স বেড়ে যায়। এই যে উল্টা কাহিনী হচ্ছে, এই জন্য নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলা হয় এটাকে। তার হোল কারেন্টকে ডিফাইন করবা, এটা ক্লাসে দেখছো, ডিফাইন ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক মানে হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, যাকে কোনো ডোপিং করা নাই, আর যদি এক্সট্রা বাইরে থেকে কোনো ইম্পিউরিটি ঢুকাও ফর দ্য পারপাস অফ ইনক্রিজ তোমার হচ্ছে কন্ডাক্টিভিটি বা চার্জ ক্যারিয়ার বাড়ানোর পারপাসে তুমি যদি বাইরে থেকে ইম্পিউরিটি ঢুকাও, তাহলে সেই যে নতুন যে সেমিকন্ডাক্টর তৈরি হয় সেটাকে আমরা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলি। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর 2 টাইপের, পি টাইপ আর এন টাইপ। পি টাইপের মেজরিটি ক্যারিয়ার্স হচ্ছে প্লাস মানে পজিটিভ হোল থাকে, আর এন টাইপের মেজরিটি ক্যারিয়ার্স হচ্ছে নেগেটিভ ইলেকট্রন চার্জ থাকে আর কি। আচ্ছা নেক্সট হচ্ছে এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর, এই যে কেবলই বলে ফেললাম। ব্যারিয়ার পটেনশিয়াল এন্ড ডিপ্লেশন রিজিয়নটা কি, ব্যারিয়ার পটেনশিয়াল কি হয়, এটা হচ্ছে তুমি যখন পিএন জাংশন, যদি 1 নম্বরে কোশ্চেন আসে, বলবা যখন আমরা পি টাইপ এন টাইপ ম্যাটেরিয়াল যখন জাংশন তৈরি করব, তখন মাঝখানে একটা তোমার হচ্ছে তোমার পটেনশিয়াল ব্যারিয়ার, মানে কি বলা যায়, তোমার যদি পটেনশিয়াল ব্যারিয়ারের কথা তৈরি হবে। হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে তোমার হচ্ছে ই চার্জের কারণে, তোমার স্ট্যাটিক চার্জের কারণে আর কি।
স্ট্যাটিক চার্জের কারণে একটা পোটেনশিয়াল বাধা তৈরি হয়। একটু বইয়ের ভাষাটা দেখে নেবা, আমার এখন আমি ভাষাটা দিতে পারতেছি না। তো ওইটা হলে এটা দেখে যা আসে, এটা এক্সামে আসতে দেখছি। পোটেনশিয়াল ডিপ্লেশন রিজিয়ন কি, বা পিএন জাংশনে কিভাবে ব্যারিয়ার পোটেনশিয়াল, মানে ব্যারিয়ার পোটেনশিয়ালটা কি আর কি। মানে তুমি আরো শর্টকাটে বলতে চাইলে কোনো ডায়োডকে বা কোনো পিএন জাংশনকে ফরওয়ার্ড বাইসে যদি অন করতে চাও, তাহলে অ্যাটলিস্ট যে পরিমাণ ভোল্টেজ দেওয়া লাগে সেই পরিমাণ ভোল্টেজকে আমরা হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল বলি। বা কেউ যদি ওইভাবে ডিফাইন করতে চায় যে বাধাটা তৈরি হয়, দুটাই অ্যান্সার, দুটাই ঠিক হবে। নি ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ। নি ভোল্টেজ হচ্ছে যে ভোল্টেজের পরে ফরওয়ার্ড বায়াসে, এই যে আজকে আমরা ল্যাবে করছি কে সেকশনের সাথে, যে 0.12 যেই আমরা 0.5 বা 7 এর কাছে চলে যায় তখন হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো হয়। ওই যে ভোল্টেজের পরে হচ্ছে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, সেই ভোল্টেজটাকে নি ভোল্টেজ বলতেছি। সিলিকনের জন্য 0.7 ভোল্ট সেটা। আচ্ছা, ব্রেকডাউন ভোল্টেজ কি রিভার্স বায়াসে তুমি বুঝতে পারিনি? যেটা করাইলেন অনেক গুণ বেড়ে গেল 10 থেকে একদম হ্যাঁ 100 গুণ ওই পর্যন্ত। ভোল্টেজটাকে হচ্ছে নি ভোল্টেজ বলি। এটা সব আছে আর কি। ব্রেকডাউন ভোল্টেজ কি রিভার্স বায়াসে তুমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করো সাধারণত কারেন্ট ফ্লো হয় না। তো ভোল্টেজ আরো বাড়াইলে তা আরো হবে না কারেন্ট ফ্লো। বাড়তে বাড়তে এমন এক সময় আসবে যে ডায়োডটা ব্রেকডাউন হয়ে যাবে। তখন আর ডায়োড কোনো কাজ করবে না। ডায়োডটা ভেঙে ভিতর দিয়ে কন্ডাক্টরের মতো কাজ করবে। সেই ভোল্টেজটা, যে ভোল্টেজে ডায়োডটা ভেঙে যায় সেই ভোল্টেজে ব্রেকডাউন ভোল্টেজ। রিভার্স বায়াসে যে ভোল্টেজে মিনিমাম যে ভোল্টেজে ডায়োডটা ভেঙে যায়, মিনিমাম যে ভোল্টেজ রিভার্স বায়াসে। কারণ দেখা যায় যে 20 ভোল্টেজে ডায়োড ভেঙে যায়, তুমি যদি 50 অ্যাপ্লাই করো তাতেও ডায়োড ভেঙে যাবে, 100 অ্যাপ্লাই করলেও ডায়োড ভেঙে যাবে। তাহলে তুমি কোন ভোল্টেজটা রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ নেবা? সেটা হচ্ছে মিনিমাম যে ভোল্টেজ, মানে হচ্ছে 20 ভোল্টেজ নেগেটিভ দিকে, সেটা আমাদের ব্রেকডাউন ভোল্টেজ। এটা দেখি এক্সামে আসছিল নি ভোল্টেজ এগুলো। আচ্ছা, তার ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট, ডায়োডের কিছু লিমিটেশনস আছে। ওর ধরো ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট আছে পিক ইনভার্স ভোল্টেজ, বা নেগেটিভ দিকে যদি পিক ইনভার্স ভোল্টেজ 5 ভোল্ট হয়, নেগেটিভ দিকে তুমি ম্যাক্সিমাম 5 ভোল্ট অ্যাপ্লাই করতে পারবা। মানে পিক ইনভার্স ভোল্টেজ যদি 30 ভোল্ট হয়, নেগেটিভ দিকে তুমি ম্যাক্সিমাম 30 ভোল্ট অ্যাপ্লাই করতে পারবা। এর বেশি দিলে ডায়োডটা নষ্ট, বার্ন হয়ে যাবে আর কি, পুড়ে যাবে। আচ্ছা, ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট, একটা ডায়োডে তুমি ফরওয়ার্ড কারেন্ট ধরো ম্যাক্সিমামও নিতে পারে 30 মিলি অ্যাম্পিয়ার, তুমি 2 মিলি অ্যাম্পিয়ার দিলে ঠিক আছে, কিন্তু যদি তখন 30 দিয়ে দেবা তখন টায়ারটা পুড়ে যাবে আর কি। ম্যাক্সিমাম পাওয়ার রেটিং, এখন তুমি ভোল্টেজ কারেন্টের কম্বিনেশন করে দিচ্ছ, তো সেখানে তো পাওয়ার আছে, ম্যাক্সিমাম পাওয়ারের একটা রেটিং আছে, ওর বেশি পাওয়ার যদি ফলো হয় তখন হচ্ছে ডায়োডটা পুড়ে যাবে। তো এই তিনটা অতটা, পিক ইনভার্স ভোল্টেজটা আসলে অনেক আসছে, বাকি দুটো অতটা আমি দেখিনি আর কি। তারপর হাফ ওয়েভ রেকটিফায়ারের ইনপুট ফ্রিকোয়েন্সি আউটপুট ফ্রিকোয়েন্সি, তোমাকে বললো যে হাফ ওয়েভ রেকটিফায়ার এক জায়গায় আছে, তার ইনপুট ফ্রিকোয়েন্সি 1000 হার্টজ, আউটপুট ফ্রিকোয়েন্সি কত হবে বলো তো একজন? হাফ ওয়েভে স্যার 1000ই হবে। হ্যাঁ, আর ফুল ওয়েভে কত হবে? 500 হবে। মাইর খাবে, ফুল ওয়েভে ডাবল হয়ে যায় আউটপুট ফ্রিকোয়েন্সি। 2000 হবে। হ্যাঁ, তো এই ল্যাবে যারা করছে জানো, আর রিপল ফ্যাক্টরের স্যার ডেফিনিশনটা ফুল এই ওয়েবে করবা। না স্যার, ফুল ওয়েবে না স্যার, ডাবল হয়ে যায়। হ্যাঁ, ডাবল হয়ে যায়, ও অর্ধেক বলতেছে, 500 বলতেছে এজন্য। আচ্ছা, রিপল ফ্যাক্টর ডিফাইন করলে ওখানে যে রেশিও অফ ভিআরএমএস, দেখো রিপল ফ্যাক্টর ফর্মুলা কিন্তু মোটামুটি জানো, এই ডিফাইন করে হাফ ওয়েভের জন্য রিপল ফ্যাক্টর ফর্মুলা মনে রাখবা, ফুল ওয়েভের জন্য রিপল ফ্যাক্টর ফর্মুলা মনে রাখবা। ল্যাবে সবাই করছো, যদি এখানে একটা ম্যাথ, ছোট একটা ম্যাথ দিই যে ভিআরএমএস এত, ভিডিসি এত, রিপল ফ্যাক্টর বের করো, পারবা না বের করতে? ল্যাবে মোটামুটি যা দেখছো এটাই। জি স্যার। তারপরে যদি সিলেবাসের দিকে একটু তাকাই, স্যার হাফ আর ফুল ওয়েভের রিপল ফ্যাক্টরের সূত্র কি আলাদা? না, একই ফর্মুলা। তোমাকে ঘোরানোর জন্য হাফ ফুল ওয়েভ বলে দেবে, তোমাকে মাথা ঘোরানোর জন্য, প্রেসার দেওয়ার জন্য, যে আল্লাহ হাফ ওয়েভে তো করছিলাম, ফুল ওয়েভে কি চেঞ্জ হয়েছিল? ফুল ওয়েভের দিনে আমি ফাঁকি দিছিলাম ল্যাবে, ঘুমাচ্ছিলাম, কি যে আল্লাহ জানে। এরকম অ্যাসাইনমেন্টের পার্ট বিটাও পড়া লাগবে? হ্যাঁ, তোমরা চাইলে পড়তে পারো। একটা তো সাজেশন আমি দিব, বাকিটা তোমাদের হচ্ছে এখন দেখো, প্রথমে যে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল কিভাবে ফর্ম করে। এটা হচ্ছে ক্লাসে যারা একটু মনোযোগ দিছো বুঝছো, যে ধরো হচ্ছে আমাদের ডোপিং করার ফলে কি হয়, কই গেল, আচ্ছা একটু ফাঁকা জায়গা লাগবে, আচ্ছা ওখানে দেখি। আচ্ছা, ডোপিং করার ফলে, ওকে এখানে দেখি। আচ্ছা, ডোপিং এমনিতে হচ্ছে, এমনিতে ধরো এটা পি টাইপ, এটা হচ্ছে আমাদের এন টাইপ। স্যার অনেক বেশি হয়ে যাচ্ছে স্যার। কি ক্লাস? আমি তো অ্যাটেন্ডেন্স নিতে যাচ্ছিলাম। স্যার অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দেন স্যার।
না সবাইকে না, তুমি তাহলে অ্যাটেন্ডেন্স আগে দিয়ে দাও। আর স্যার অ্যাটেন্ডেন্স শেয়ারদের মাধ্যমে নিয়ে নেন তাইলে স্যার। বলো বলো কে কে রোল স্যার দাও। অ্যাটেন্ডেন্স দিয়ে দেন স্যার, যার ক্লাস করতে মন চাবে এরপরে স্যার শুনবে, নয়তো চলে যাবে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি, আমাকে কষ্ট করে পরে তুমি রেকর্ড দেখে নিলেও পারবা। আচ্ছা জি এখানে স্যার। আচ্ছা এটা কোন সেকশন? কে সেকশন? অনলাইন ক্লাস তাই না? 6-26 আচ্ছা প্রথম হচ্ছে 004 নিব কি Present, না sir. স্যার? ওকে আসো। আচ্ছা 004 তারপরে হচ্ছে আচ্ছা 004 তারপরে 012 স্যার ও আছে স্যার, হসপিটালে গেছে তো এই যে হাতুড়ে এসে। আচ্ছা 016 Yes, sir. 043 ইয়েস স্যার 044 Present, sir. 058 প্রেজেন্ট স্যার। 070 Present, sir. 081 081 নেই। স্যার ও আছে, ও নেট সমস্যা। আচ্ছা 108 108 স্যার ও এটা হলে নেই। থাকে স্যার, ওদের নেটে সমস্যা স্যার। আচ্ছা তাহলে দিলাম। আচ্ছা 111 Present, sir. আচ্ছা সবাই আছে ওকে। তারপর হচ্ছে 147 প্রেজেন্ট স্যার 160 স্যার 174 174 198 198 212 Yes, sir. 21 okay 224 প্রেজেন্ট স্যার 228 প্রেজেন্ট স্যার 228 257 257 Yes, sir. 268 Yes, sir. 276 Yes, sir. 293 Present, sir. 304 304 305 Present, sir. 309 প্রেজেন্ট স্যার। 347 ইয়েস স্যার। 351 351 প্রেজেন্ট স্যার 422 Here sir. 475 Present, sir. 479 479 482 ইয়েস স্যার। 513 Yes, sir. 559 ইয়েস স্যার। 567 ইয়েস স্যার 567 ইয়েস স্যার 573 Present, sir. 573 Present, sir. 598 ইয়েস স্যার। 605 Yes, sir. 621 স্যার ওর নেট চলে স্যার ও গেছে। ছিল, নিডল চলে গেছে। আচ্ছা 625 প্রেজেন্ট স্যার। 631 Yes, sir. 659
659 প্রেজেন্ট প্লিজ 687 ইয়েস স্যার 697 ইয়েস স্যার 702 702 710 10 স্যার ও হ্যান্ড রাইজ করছে। হ্যান্ড রাইট করছে মানে কথা বলতে লজ্জা পাচ্ছে নাকি? স্যার 233 দেন নাই উপস্থিত টিচার 233 কি বললে? স্যার হয়তো মাইক্রোফোন ইস্যু আচ্ছা, এইজন্য হ্যান্ড রাইজ করছে। আচ্ছা কে এটা 710 হ্যান্ড রাইজ করছে কে? স্যার 479 আছে। 702 আচ্ছা দাঁড়াও, কে আছে একটু পরে আসতেছি। এখন বলো যে 702 এটা কি হ্যান্ড রাইজ করছে? জি স্যার। আচ্ছা 710 স্যার ও করছে স্যার। আচ্ছা 715 প্রেজেন্ট স্যার বন্ধ করো। 762 প্রেজেন্ট স্যার। তারপরে 819 নেই এটা। কারণ নেটের সমস্যা। হ্যাঁ আজকে সবারই নেটের সমস্যা। 849 প্রেজেন্ট স্যার 897 স্যার 849 আচ্ছা আচ্ছা 849 দিছি। আর 897 897 স্যার আছে স্যার। আচ্ছা তারপরে হচ্ছে 940 ইয়েস স্যার ওকে সবাই আছে। আচ্ছা এবার বলো কে কে ছিল না ছিল বলো। 233 স্যার। মারুগাড়ে কে সেকশন ও সেকশন না। এবার বলো কে কি বলতেছিলা? স্যার 479 479 এটা আসো তাই তো? ওকে আসো ঠিক আছে। আর কারো কে সেকশন আর নাই তাই তো? আচ্ছা এবার ও সেকশনে যাই। স্যার 897টা কি দেওয়া হয়েছে? মানে উনি ওর হচ্ছে মাইকে মনে হয় সমস্যা, অন করতে পারতেছে না। 879 হ্যাঁ হ্যাঁ 897 897 না দেওয়া হয়নি, দিব? হ্যাঁ হ্যাঁ স্যার ও আছে। 897 দিয়ে দিলাম। 897 নাম হচ্ছে সাফরান হোসেন না কি যেন। যাই হোক। সাফরান আচ্ছা এটা হচ্ছে কে। এবার ওতে যাই। ওতে প্রথমে হচ্ছে 567 প্রেজেন্ট স্যার। তারপরে 592 নেই। স্যার ও মেসেজ দিছে স্যার ওই ছিল। সবাই আজকে থাকবে। আচ্ছা স্যার জিসান মনে হয় অনেক সময় মিথ্যা কথা বলেছে। ধরে ওর তো গায়ে সারফেস এরিয়া বেশি, উরুম দুরুম মারবা বেশি বেশি মানুষ মারতে পারবে। আচ্ছা 761 761 আছো, এই কথা বলো না। 761 আছো? প্রেজেন্ট স্যার। ওকে 002 Yes, sir. 002 নেই। আচ্ছা 050 প্রেজেন্ট স্যার 062 ইয়েস স্যার 078 ইয়েস স্যার 125 ইয়েস স্যার Wait a minute. Okay. 125 078 হয়েছে না? জি স্যার 125 আছে স্যার আচ্ছা 125 আসো। 164 164 নেই। ইয়েস স্যার
স্যার প্রেজেন্ট আছি স্যার। আচ্ছা, তারপরে 177 177 225 Yes, sir. 233 Yes, sir. 234 234 নেই। ওকে, 249 249 তারপরে 255 Yes, sir. 275 275 তারপর 284 Present, sir. বাহ আসছে। তারপরে 362 Present, sir. তারপরে 382 Yes, sir. 389 Yes, sir. 398 Yes, sir. 434 Yes, sir. আচ্ছা 466 Yes, sir. 500 Yes, sir. 523 Yes, sir. 530 Yes, sir. 552 552 Present, sir. 640 Yes, sir. 651 640 আসো 651 651 নেই। ওকে 660 Yes, sir. 661 Yes, sir. 662 662 676 Yes, sir. 686 Yes, sir. 735 Yes, sir. 738 738 742 Yes, sir. 761 Yes, sir. 840 Yes, sir. 850 Yes, sir. 856 Yes, sir. 874 Present, sir. 929 929 929 ওকে আচ্ছা 93 Present, sir. গুড, এই সুযোগটা হাতছাড়া করা যায়। আচ্ছা 934 স্যার প্রেজেন্ট স্যার। 934 আসো। জি স্যার, জি স্যার। 942 Yes, sir. 943 Present, sir. 965 Yes, sir. 967 Yes, sir. আচ্ছা নেই হচ্ছে আমাদের স্যার 662 ছিল স্যার। নেট প্রবলেম হচ্ছে একটু স্যার। আচ্ছা আচ্ছা শোনো আগে বলি সেখানে আচ্ছা 738 ছিল না, নেই। আবার 662 নেট প্রবলেম বললে কেবল, তাই তো? জি সত্যি স্যার। কথা তো? সবাই জি বলছো স্যার। তুমি নাকি মিথ্যা কথা বলো? সালমান কে অ্যাটেন্ডেন্স দিয়েন না স্যার। আচ্ছা তারপরে 275 Nine, sir. 177 নেই। এবার কারো কিছু থাকলে বলা থাকলে বলো। Sir, 929 আর ডাবল 99 6 আছে স্যার তাই? নেট চলে গেছে। কি বললে? স্যার ডাবল 6 নেট চলে গেছে। ডাবল 6 2 और নেট চলে গেছে স্যার। নেট চলে যাওয়ার পরও তো আছে ও, মানে অ্যাটেন্ডেন্স হয়েছে তাই বলতেছি। 662 না, হ্যাঁ ওর অ্যাটেন্ডেন্স হয়েছে। আচ্ছা 275 নেই, 249 নেই, 2354 নেই, আর এদিকে আমাদের 177 নেই। ঠিক আছে, তো এখন তোমরা যাইতে পারো, পরে ক্লাস রেকর্ড দেখলে দেখতে পারো। কেউ যদি আসলে চাও তাহলে আগাবো, আর না হলে তোমরা নিজেরাই ওই অ্যাসাইনমেন্ট আছে ওগুলো দেখে মোটামুটি স্যার শুধু স্যার। আমাদের বলে দেন, বুঝি নাই। মানে এই সামানটা বলো টপিকগুলো কি বলে বলবো? দেন, শুধু এগুলো পুরো এগুলো বলে দেন, মানে ডেফিনিশন না দিয়ে। আচ্ছা ঠিক আছে,
তো প্রথম পরে প্রথম পরে দিক যদি থেকে আমাদের কোশ্চেন প্রবলেম হচ্ছে হয় একটাই আমরা যে আপনাকে জানাবো। হ্যাঁ আচ্ছা আরো ঠিক আছে, তোমরা দরকার আইসো। আচ্ছা, তো এই যে আমাদের ওই প্রথম বর্ণনামূলক কোশ্চেনের ভিতরে ওই যে তোমার হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল কিভাবে ফর্ম করে, কেন তৈরি হয়, ওটা আমরা দেখাইতে গেছিলাম মনে হয় কেন এখানে। হ্যাঁ, এটা যে কাহিনী হয় স্যার এক্সপ্লেইন করতে হবে না, আপনি শুধু বলেন যে এগুলা পড়লেই ওকে হবে। ওকে ঠিক আছে। ও তাহলে তো অ্যাসাইনমেন্ট দেখলে তুমি একদম হয়ে যাবা, ওখানেই আছে। আচ্ছা তারপর আমি একটু মুখ দিয়ে বলে দিচ্ছি। স্যার অ্যাসাইনমেন্ট অনেক বেশি, একটু কমায় দেন। আচ্ছা দেখো এইখানে হচ্ছে তাহলে কি করে ব্যারিয়ার পোটেনশিয়াল ফর্ম করে, এটা একটা কোশ্চেন। তারপর পিএন জাংশনের বায়াসিং কিভাবে করতে পারো, ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস, এটা হয়তো আসতে পারে যে কেমনে ফরওয়ার্ড বায়াস হয়, কাজ করে, বা কোন দিকে ফরওয়ার্ড বায়াস সার্কিট একটা একে বর্ণনা করে দেবে যে এইদিকে কানেক্ট করছি, এই পাশে নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে, এখানে পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে, ব্যাটারি এই পাশে কানেক্ট করলে এইভাবে কারেন্ট ফ্লো হয়, ওই পাশে হয় না, এরকম আর কি। আচ্ছা, ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্স, এখানে একটা আসতে পারে, অবশ্যই এটা ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্স, এগুলো একে, এটা নি ভোল্টেজ, এটা ব্রেকডাউন ভোল্টেজ, এরকম কিছু জাস্ট লিখে দিলে হয়ে যাবে, শেষ। আলোচনা করার ভিতর ওইটা করবা, যেটা নি ভোল্টেজ, এটা ব্রেকডাউন ভোল্টেজ, এদিকে কারেন্ট। আর বলবা যে এখানে 0.7 ভোল্টের পরে এরকম অনেক বেশি ওঠা শুরু করতেছে। আচ্ছা, এগুলো। তারপরে ইনপুট আউটপুট ফ্রিকোয়েন্সি, এগুলো তো সার্কিট, হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ারের ইনপুট আউটপুট ওয়েভ ফর্ম আর ফুল ওয়েভ রেকটিফায়ারের ইনপুট আউটপুট ওয়েভ ফর্ম, এটা তো খুবই ইজি না? ফুল ওয়েভে এরকম এরকম প্রত্যেকটা ওয়েভই থাকবে, আর হাফ ওয়েভে একটা থাকে, মাঝে থাকে না। আর ইনপুট তো সাইন ওয়েভ আর কি, ইনপুটে যেরকম সাইন ওয়েভ। আচ্ছা স্যার ওই ম্যাথ গুলা থাকবে? তো এইখানে ম্যাথ কোনটার জন্য? ম্যাথ তো কিছু থাকবেই, যেমন কে সেকশনে ম্যাথ হিসেবে আমি ওদের একটু সাজেশন দিয়ে দিছি। তোমাদের হয়তো ম্যাথ হিসেবে ওরকম 3টা বা 4টা ম্যাথ দিয়ে দেবো, ওর ভিতর থেকে একটা দিব 5 মার্কের, এরকম স্যার দিয়ে রিকল দেবো হয়তো। ফ্যাক্টরে ম্যাথটা দিয়েন স্যার, আর কিছু আমি সাজেশন দিয়ে দিব নি, ওই সিআর কে জানাই দিবেন, ও জানাই দেবে আর কি। তোমার হচ্ছে ফুল ওয়েভ, আর এই যে এখানে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা ফুল ওয়েভ রেকটিফায়ার, ওদিকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল কিভাবে ফর্ম করে, আর এইখানে ইম্পর্টেন্ট জিনিস এই যে ফুল ওয়েভ দুইটা আছে, এইগুলো কিভাবে কাজ করে। খালি একবার রিডিং দেখলে যে এই দুইটা ডায়োড অন হয়, এজন্য রেজিস্টরের অ্যাক্রসে এই পাশ দিয়ে কারেন্ট ফ্লো করে, তারপর নেগেটিভ হাফ সাইকেলে এই দুইটা ডায়োড অন হয়, একটা সার্কিট একবার দুইটা, নেগেটিভ হাফ সাইকেলের জন্য একটা সার্কিট, পজিটিভ হাফ সাইকেল, এই দুইটা ডায়োড অন হয়, সো রেজিস্টরের অ্যাক্রসে এই পাশ দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তারপর ইনপুট আউটপুট কার্ভ এঁকে দেবা, শেষ। তো এটা ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার আছে, মানে ফুল ওয়েভের দুইটা আছে, এই দুইটা, আর ওদিকে ব্যারিয়ার পোটেনশিয়াল কিভাবে ফর্ম করে। আচ্ছা এই তো মেইনলি ওখানে। তারপরে যে ডায়োড এলইডি থেকে হচ্ছে, এইখান থেকে হয়তো দিব না, এটা শেষের দিক পড়াইছি তো, এখান থেকে দিব না, কারণ শেষের দিকে হয়তো ওদিক থেকে আগে, ওদিক থেকে দিব। স্যার ফিল্টার সার্কিট আছে, ডায়োড এখান থেকে বাদ দিয়ে দেব। আচ্ছা ফিল্টার সার্কিট। তাহলে ওই দিক থেকে কি কি পাইলে, ব্যারিয়ার পোটেনশিয়াল কিভাবে ফর্ম করে, তারপরে হচ্ছে এই যে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস, এটা তো খুব ইজি, একবার চোখ বুলালে বুঝতে পারবা। ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আজকে ল্যাবে অনেকে আঁকছো, বা ল্যাবে সবাই করছো। আর হাফ ওয়েভ আর ফুল ওয়েভের ইনপুট আউটপুট ভোল্টেজ ওয়েভ ফর্ম আঁকতে পারবো, এটা তো ল্যাবে যেহেতু করছো, অনেক ভালো করেই করছো, ওখানে এমনিতে আঁকতে পারবো আর কি। আচ্ছা, যেমন হাফ ওয়েভের যদি শুধু ইনপুট আউটপুট কার্ভ আঁকতে বলে, তাহলে আগে সাইন ওয়েভ ইনপুট এটা, আর আউটপুট হাফ ওয়েভের কি হবে, পজিটিভ টুকু থাকবে, পজিটিভ টুকু থাকবে, পজিটিভ টুকু থাকবে, এরকম, সরি। আচ্ছা, আর ফুল ওয়েভের কি হবে, ফুল ওয়েভের যেটা হবে পুরোটাই থাকবে, এটা আউটপুট ভি আউট। আর কার্ভ যদি আঁকতে বলি বা কোশ্চেন আসে, এদিকে টাইম, এদিকে ভোল্টেজ, এগুলো সব উল্লেখ করে দিবা, এদিকে টাইম, এদিকে ভোল্টেজ। আচ্ছা, তারপরে ড্র দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ক্রিস্টাল ডায়োড, এগুলো তো খুব যে রেজিস্টর আর সুইচ থাকে, বলে একবার চোখ বুলালে এই যে এইটা থেকে, এই যে এই দুইটা হচ্ছে কে সেকশনের, এই দুইটা থেকে একটা দিব, আর ও সেকশনে কি দেবো এটা আমি জানাই দেবো আর কি। আচ্ছা, মোস্ট কমন ইউজড ফিল্টার সার্কিট, আচ্ছা মোস্ট কমনলি ইউজড ফিল্টার সার্কিট কোনটা, ওই যে তিনটা,
এগুলো তো খুব ইজি। একটা ক্যাপাসিটর যদি কানেক্ট করা থাকে তোমার, তাহলে এসিটা এইদিকে চলে যায়, ডিসিটা তুমি আউটপুট লোডে পাও। আর একটা যদি ইন্ডাক্টর কানেক্ট করা থাকে, ইন্ডাক্টর এসি কে বাধা দেয় যাইতে, ইন্ডাক্টর পাশে ঢুকবে আর ক্যাপাসিটর এসি কে এদিকে বাইপাস করে দিবে, শুধুমাত্র ডিসি টুকু তুমি ভি আউটপুট হিসেবে পাবো আর কি। আচ্ছা, তো ওই তিনটা আছে, ওই তিনটা জাস্ট সার্কিট মনে রাখলেই হবে। আর লাইট ইমিটিং ডায়োড, এক্সপ্লেন দ্য অপারেশন, এটা তো দিব না বললাম। ক্লিপার ক্ল্যাম্পার সার্কিট, এটাও দিব না বললাম। এই যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, এই যে 11টা অনেকটা ইম্পর্টেন্ট। এখানে কি দুইটা আছে, ফুল ওয়েভের সেন্টার ট্যাপ আর হচ্ছে ব্রিজ, এই দুইটা বর্ণনা করা লাগবে কিভাবে হচ্ছে আমাদের রেকটিফাই করে। ওই যে এই দুইটা মানে পজিটিভ হাফ সাইকেলে একটা সার্কিটেকে এই দুইটা ডায়োড অন থাকে, তো রেজিস্টার অ্যাক্রসে এই পাশ থেকে ধরো ওখানে পয়েন্ট দিলে যে এখানে রেজিস্টার, এই রেজিস্টার, এখানে এ পয়েন্ট দিলে, এখানে বি পয়েন্ট দিলে, তো বললে এই ডায়োড অন, তারপরে এই ডায়োড অন, এই পাশ থেকে কারেন্ট ফ্লো করতেছে, মানে রেজিস্টারে এ থেকে বি দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। তারপর নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, সেখানেও দেখবা যে তোমার রেজিস্টারে এই পাশ থেকে কারেন্ট ফ্লো হচ্ছে। সো আমাদের ভোল্টেজটা সবসময় পজিটিভই পাবো, এই কথাটা হচ্ছে লিখবা। আর ইনপুট আউটপুট কার্ভ এঁকে দেওয়া, তাহলে হয়ে যাবে। আর সার্কিট, তো এটা ইম্পর্টেন্ট। আর ভোল্টেজ কিভাবে ফর্ম করে, এটা অনেকটা ইম্পর্টেন্ট, এটা লেখা লাগবে যদি আসে আর কি। আর ভিআই ক্যারেক্টারিস্টিক্স যদি আসে, তাহলে হচ্ছে নি ভোল্টেজ আর ব্রেকডাউন ভোল্টেজ উল্লেখ করবা। আর ফরওয়ার্ড বাস রিভার্স, এই হচ্ছে কোশ্চেন আর কি। এখান থেকে দেখলে এর ভিতর থেকে কম পাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে যে 12টা আছে, আর বই চোখ বুলাবা, বইয়ের দু একটা কথা যদি সামনে পড়ে যায় দেখবা যে বই থেকে চলে আসতেছে আর কি। আচ্ছা, এই আর কিছু জানার আছে? রেকর্ডিং অফ করে দিই তাহলে। ওকে, অফ করো, রেখে দিব।